বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেডি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার ডক্টরস অন কল, করোনা সতর্কতা নিয়ে কথা বলা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুমন্ত্র রায়, অনেক অনেক স্বাগত। নমস্কার সবাই। আজকে আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বলি, প্রত্যেক দিনের এই অনুষ্ঠানে করোনা নিয়ে নানাবিধ কথা আমরা আলোচনা করি। আজকে পোস্ট কোভিড কমপ্লিকেশনস আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের টেলিফোন থাকবে। এই যে কোভিড হয়ে যাওয়ার পর বহু মানুষ ফোন করছেন ডক্টর রায় যে তারা ভীষণ দুর্বল, নড়তে পারছেন না, বলছেন আমি কিছুই খেতে ভালো লাগছে না, এখনও টেস্ট ফেরেনি, এখনও স্মেল ফেরেনি, অথচ আমার তো রিপোর্টস নেগেটিভ হয়েছে। তো পোস্ট কোভিড কমপ্লিকেশনসের মধ্যে আমরা কী কী ধরতে পারি? পোস্ট কোভিড কমপ্লিকেশনসের মধ্যে সবগুলোই আছে, এবার তার মধ্যে সবটা যে কোভিডের কারণে বা করোনার ভাইরাসের কারণে তা নয়। অনেক সময় ড্রাগের এফেক্টে হয়, সাইড এফেক্টের জন্য হয়, মেডিসিনস যে আমরা দেওয়া হয় ইয়ের জন্য, করোনা সারানোর জন্য, তার জন্য কিন্তু ওই মেডিসিনের সাইড এফেক্ট থেকে অনেক সময় অনেক সিমটমস দেখা দেয়। সবটা যে কোভিডের জন্য হয়েছে এমন নয়, তবে হ্যাঁ ওই যে ইনডিরেক্টলি কোভিড হয়েছিল বলেই মেডিসিন দিতে হয়েছিল এবং মেডিসিন দিতে হয়েছিল বলে মেডিসিনের সাইড এফেক্ট হয়েছে, ফলে ওগুলোকে আমরা পোস্ট কোভিড কমপ্লিকেশনসের মধ্যেই ফেলবো। তো এই পোস্ট কোভিড কমপ্লিকেশনের মধ্যে আমরা যদি মেডিসিনের কথা আপনি বললেন, আমার যেটা প্রশ্ন, ধরুন কোভিড হয়ে যাওয়ার পর মেডিসিনটাকে কতদিন খেয়ে যেতে হবে? মানে অনেকের ধারণা যে 10-12 দিন 14 দিন পরে তো আমি নর্মাল হয়ে গেছি, তাহলে কি মেডিসিনটা এখানেই বন্ধ হয়ে যাবে? একদম। এবারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে একটু বিস্তৃতভাবে বলতে হবে, মানে কতগুলো ভাগে আমি ভাগ করবো। প্রথম কথা, যাদের ধরুন অ্যাসিমটোমেটিক রয়েছে, যারা অ্যাসিমটোমেটিক বা ধরুন খুব সামান্য মাইল্ড সিমটম রয়েছে, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে আপ টু 10 ডেজ পর্যন্ত আমাকে ডক্টরের আন্ডারে থাকতে হবে এবং 10 দিন পর্যন্ত আমাকে মেডিসিন খেতে হবে, বা ডাক্তার যেরকম বলবেন। অনেক সময় 5 দিন 7 দিন মেডিসিন খেতে হয় বা 10 দিন পর্যন্ত খেতে হয়, কিন্তু 10 দিন পর্যন্ত আমাকে সমস্ত নিয়মকানুনগুলো মানতে হবে। মানে আমার যদি মাইল্ড সিমটম থাকে বা যদি একদম সিমটম না থাকে, মানে অ্যাসিমটোমেটিক হয়, সেক্ষেত্রে কিন্তু 10 দিন পর্যন্ত আমার ভাইরাসটা শরীরের মধ্যে থাকতে পারে, তার বাইরে কিন্তু থাকবে না। 10 দিন পর কিন্তু আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো, মানে আমার শরীরে আর কিন্তু করোনা ভাইরাস কোনোভাবেই নেই, যদি আমার মাইল্ড সিমটম থাকে অথবা যদি অ্যাসিমটোমেটিক কোনো সিমটম না থাকে। তো সেক্ষেত্রে 10 দিন পর আমার এমনিতে চিন্তার কিছু নেই, কিন্তু আরও 7 দিন আমাকে রেস্ট নিতে হবে এবং 17 দিন পর্যন্ত আমাকে কিন্তু বাড়িতে থাকতে হবে, 17 দিন পর্যন্ত হোম আইসোলেশনে থাকতে হবে এবং 17 দিন পর আমি কিন্তু কাজে জয়েন করতে পারি। অনেকে এই প্রশ্নটাও করেন যে আমার করোনা হয়েছে, তো আমি কোভিড পজিটিভ হওয়ার পর আমি কতদিন পর আমি নর্মাল লাইফে ফিরতে পারবো, নর্মাল কাজে ফিরতে পারবো? আপনি যদি কোভিড প্রোটোকল মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে 17 দিন পর আপনি কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারবেন, আপনার কাজে যোগ দিতে পারবেন। এবং আপনাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে আমি কোভিড থেকে সুস্থ হয়েছি ঠিকই, কিন্তু আমাকে কিন্তু প্রোটোকল মেনে চলতে হবে। প্রোটোকলটা মনে হয় আজীবনকালই মেনে চলা উচিত। হ্যাঁ, আপাতত আমাদের যতদিন পর্যন্ত পুরোপুরি এই প্যান্ডেমিকটা না পৃথিবী থেকে অবলুপ্ত হচ্ছে, সেটা বেশ কিছুদিন সময় লাগবে, বেশ কিছু বছর সময় লাগবে, তারপর পরের কথা পরে ভাবা যাবে। কিন্তু আপাতত যতদিন পর্যন্ত না পুরোপুরি পৃথিবী থেকে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এটা মেনে চলতে হবে। একটু আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে থার্ড ওয়েভ, যেটা বলা হচ্ছে যে অলরেডি নাকি মহারাষ্ট্রে থার্ড ওয়েভ এসে গেছে। এই থার্ড ওয়েভের উপসর্গ তো আমরা সেভাবে বলতে পারবো না, তো আমরা কি করে নিজেদেরকে থার্ড ওয়েভ থেকে বাঁচাবো? হ্যাঁ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা, থার্ড ওয়েভটা যেটা আসছে সেটাতে আমাদের পরিসংখ্যান যেটা বলছে, স্ট্যাটিস্টিক্স যেটা বলছে, তাতে করে অন্যান্য দেশে যেরকম হয়েছে সেই অনুযায়ী থার্ড ওয়েভে কিন্তু বাচ্চাদের আক্রান্ত হওয়ার চান্সটা একটু বড়দের থেকে বেশি, বড়দের থেকেও বেশি। এবং 2 নম্বর হচ্ছে, বাচ্চারা এখন যে পরিমাণ আক্রান্ত হয়েছে তার থেকেও রেটটা কিন্তু বেশি হবে। তো সেখান থেকে আমরা বাঁচবো কী করে? কারণ এই মুহূর্তে আমরা জানি যে বড়দের ভ্যাকসিনগুলো আগে আবিষ্কার হয়েছিল, বাচ্চাদের কিন্তু পরবর্তীকালে ভ্যাকসিন করা হচ্ছে। কিন্তু এইটুকু আমি মানুষদের বলতে পারি যে আগামী 6 মাসের মধ্যে অনেক বাচ্চাদেরকে কিন্তু কভার করে দেওয়া হবে ভ্যাকসিনটা। সেরকমভাবে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, এটা বাচ্চাদের জন্যই দেওয়া হবে। আমেরিকাতে অলরেডি তৈরি হয়ে গেছে ফাইজার কোম্পানির, কিন্তু ইন্ডিয়াতেও তৈরি হচ্ছে, বিভিন্ন কোম্পানি থেকে এটা করা হচ্ছে। এবং আগামী কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে স্বাস্থ্য মন্ত্রক থেকে বিভিন্ন বাচ্চাদের বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরের বাচ্চাদের স্কুলের বলুন বা বাড়িতে বাচ্চা থাকলে সেগুলো কীভাবে ভ্যাকসিনেশন করা যায়, তার প্রোগ্রামগুলো কিন্তু খুব শীঘ্রই চালু হবে। খুব বেশি বাচ্চাদের হওয়ার প্রবণতাটা কেন বেশি বলে মনে হচ্ছে? থার্ড ওয়েভের ক্ষেত্রে প্রবণতা এই কারণের জন্য বেশি, যে বললাম না যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ভাইরাসটা নিজেকে চেঞ্জ করে নিচ্ছে, মানে নিজেকে মিউট্যান্ট করে নিচ্ছে, যার ফলে কী হচ্ছে, ওর যে ক্যারেক্টারগুলো সেগুলো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এবার দেখুন, প্রথমে ফার্স্ট ওয়েভ যখন এসেছিল তখন এবং সেকেন্ড ওয়েভ যখন এসেছিল তখন আমাদের বড়দের অ্যাটাক করেছে, এবং বড়রা কিন্তু অলরেডি কেউ ভ্যাকসিনেটেড হয়ে গেছেন, কেউ হয়তো করোনা দ্বারা আক্রান্ত হয়েছেন, কেউ মারা গেছেন এবং বেঁচে আছেন। যারা বেঁচে আছেন তাদের শরীরে কিন্তু হার্ড ইমিউনিটি গঠন হয়ে গেছে অনেকের শরীরে, কারো হয়তো হয়নি, কারো হয়তো সেকেন্ড টাইম আক্রান্ত হওয়ার পর ভ্যাকসিন নেওয়ার পরও হয়তো আক্রান্ত হচ্ছেন, কিন্তু তাদের শরীরে কিন্তু হার্ড ইমিউনিটি গঠন হয়ে গেছে।
তারা কিন্তু আর ওই বড় কোনো প্রবলেম তাদের মধ্যে দেখা দিচ্ছে না, যদিও করোনা হয়ও বড় কোনো প্রবলেম হচ্ছে না, ফলে তারা কিন্তু অলরেডি হার্ড ইমিউনিটি তাদের শরীরে চলে এসছে, যার ফলে এবার ভাইরাসটাকে তো কাউকে না কোনো একটা বডিকে তো অ্যাটাক করতে হবে। তো সেই বডিটা হচ্ছে বাচ্চা, কারণ বাচ্চাদের এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়নি, বাচ্চারা কিন্তু অনেকটাই এখন ভ্যাকসিন থেকে দূরে রয়েছে। আর যেহেতু বাচ্চারা দীর্ঘদিন ঘরের মধ্যে রয়েছে, তাদের মধ্যে ইমিউনিটি তৈরি হতে, মানে ইমিউনিটি গ্রো, না ইমিউনিটি বাড়িতে থাকার জন্য না, মেইন ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের যেহেতু অ্যাটাক করেনি এখনো পর্যন্ত ভাইরাসটা, এবং বাচ্চাদের যেহেতু বাড়ির মধ্যেই রাখা হয়েছে, এবং আরেকটা কারণ হচ্ছে বাচ্চাদের ভ্যাকসিনও এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেইভাবে, তার জন্য বাচ্চাদের কিন্তু ওরা নিজেকে মিউটেন্ট করে নিয়ে নিজেদের ক্যারেক্টারগুলো চেঞ্জ করে নিয়েছে, যার ফলে বাচ্চাদের কিন্তু অ্যাটাক করতে পারবে এখন। বড়দেরকেও অ্যাটাক করতে পারবে না তা নয়, পারবে, কিন্তু বড়দের তো শরীরে অনেকেরই হার্ড ইমিউনিটি গঠন হয়ে গেছে, ভ্যাকসিনের কারণে হোক বা করোনা আক্রান্ত হওয়ার কারণে হোক, যে কোনো কারণেই হোক, কিন্তু বাচ্চাদের সেটা হয়নি। টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে বলছি। আরেকবার একটু জোরে বলতে হবে, কোথা থেকে? কৃষ্ণনগর থেকে। হ্যাঁ, কি প্রবলেম? আমার করোনা হয়েছিল, আমার 14 দিন হয়ে গেছে। এখন আমি এমনি সবই সুস্থ আছি, আমার নাক দিয়ে সর্দিটা এখনো বেরোচ্ছে আর কাশিটা হচ্ছে। আমি কাশি ওষুধ খেয়েছি, কাশি ওষুধ খাওয়ার পর কাশিটা এখনো হচ্ছে। তো আমার কি করণীয়, মানে আমি কি করলে মানে কাশিটা কমবে, আমি সেটা একটু জানতে চাই। আপনাদের জন্যই আজকে আমাদের অনুষ্ঠান। যারা করোনায় আক্রান্ত হয়ে 10 দিন, 14 দিন, 20 দিন, 22 দিন সুস্থ হয়েছেন, তাদের অনেক সিমটম রয়ে যাচ্ছে বা দেখা দিচ্ছে। আপনার সিমটমটা রয়ে গিয়েছে, অর্থাৎ নাক দিয়ে জল পড়া এবং কাশি হওয়া। হ্যাঁ হ্যাঁ, আলোচনা করছেন ডক্টর রায়। দেখুন, প্রথম কথা আপনাকে বলি যে আমি প্রোগ্রামের শুরুতেই বলেছি যে কোভিড কমপ্লিকেশনসের মধ্যে, পোস্ট কোভিড কমপ্লিকেশনসের মধ্যে একটা কিন্তু এটাও আছে, মেডিসিনের সাইড এফেক্ট কিছু আছে। এবার আমাদের প্রোটোকল অনুযায়ী প্রথমে তো আইভারমেকটিন দেওয়া হয়েছিল আপনাকে নিশ্চয়ই, এবং আইভারমেকটিনের কিছু সাইড এফেক্ট রয়েছে, যে সাইড এফেক্টগুলোর মধ্যে অন্যতম হলো কাশি হওয়া, আপনার একটু ঝিমুনি ভাব আসবে, ডিজিনেস যেটা আমরা বলি, একটু মাথা ব্যথা করতে পারে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে খুব ক্লান্তি ভাব আসতে পারে, এই ধরনের যে সিমটমগুলো, অনেক সময় ডায়রিয়া হয়, এই ধরনের সিমটমগুলো কিন্তু আপনার আসবে আইভারমেকটিনের সাইড এফেক্ট এগুলো। তো এটা যে কোভিডের জন্যই হচ্ছে সবসময়, এটাও কিন্তু নাও হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি বোধহয় এর আগের প্রোগ্রামে বলেছিলাম যে আমি একটা সাইটোকাইন স্টর্ম বলে একটা টার্ম ইউজ করেছিলাম, যার জন্য আমি বারবার করে বলেছিলাম যে ফার্স্ট অ্যান্ড 6th ও 7th ডেতে দুটো টেস্ট করতে হবে, 4টে সাইটোকাইনের টেস্ট করতে হবে, 2বার টেস্ট করতে হবে, দুটো, একটা ফার্স্ট ডেতে, একটা 6th ও 7th ডেতে। এই সাইটোকাইন স্টর্মটা যদি আপনি দেখে নেন সাইটোকাইনটা কীরকম আছে, ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করলে, আপনি ডাক্তারের আন্ডারে থাকলে উনিই দেখবেন, টেস্ট করিয়ে নেবেন আপনাকে, এবং এটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের সাইটোকাইনটা বাড়ছে কি বাড়ছে না। যদি সাইটোকাইনটা না বেড়ে থাকে তাহলে কিন্তু আপনার ভয়ের কিছু নেই, আপনাকে আমি বলে দিচ্ছি কী করতে হবে। আর যদি সাইটোকাইন বেড়ে থাকে তাহলে আপনি ডক্টরের আন্ডারে থাকুন, এবং ডক্টর আপনাকে ওষুধ দেবেন, সেই ওষুধগুলো খান, আস্তে আস্তে আপনার সারবে। এবারে কথা হলো যে যদি আপনার সাইটোকাইন স্টর্ম না হয়ে থাকে তাহলে আপনার এই যে মাইল্ড প্রবলেমগুলো রয়ে যাচ্ছে, কাশিটা যেটা আপনি বললেন, এগুলো হচ্ছে, কিন্তু আপনি কীভাবে মুক্তি পাবেন? আপনাকে কিন্তু 2-3টে জিনিস করতে হবে, যেটা ন্যাচারাল জিনিস খুবই, তার মধ্যে অন্যতম হলো স্টিম ভেপার। দেখবেন আজকাল অনেকেই বলছেন যে অনেকেই হয়তো আক্রান্ত হননি, তিনিও স্টিম ভেপার নিচ্ছেন, যিনি আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন পুরোপুরি, তার কোনো সিমটম নেই, তার নেগেটিভ রিপোর্ট এসছে, তার সত্ত্বেও তিনি স্টিম ভেপার নিচ্ছেন, এটার কিন্তু কোনো যুক্তি নেই। আপনার ক্ষেত্রে যেহেতু মাইল্ড সিমটম রয়েছে, যেহেতু কাশিটা রয়ে গেছে, তাই আপনাকে স্টিম পেপার নিতে হবে। আমি তার আগে একটু বলে দিই আপনাকে যে স্টিম পেপারটা আপনি কেন নেবেন, বা কেউ কেন নেবেন, আপনি বা কেন নেবেন, বা কেউ কেন নেবেন, বা কখন নেবেন। দেখুন, স্টিম পেপারটা নিতে হবে, তার কারণ হচ্ছে যে আমাদের যে সিমটমগুলো, এটা কিন্তু সিমটোম্যাটিক একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই। যাদের করোনা হয়নি তারাও বলছেন আমি স্টিম পেপার নিয়ে করোনা আমার অ্যাটাক করবে না, কোভিড-19 অ্যাটাক করবে না, এটা কিন্তু পুরো ভুল কথা। বা যারা ধরুন পুরোপুরি সেরে গেছেন, তারা দীর্ঘদিন ধরে স্টিম পেপার নিচ্ছেন, তাতে কিন্তু কিছু সাইড এফেক্ট আছে, কিছু ক্ষতিকর ব্যাপার আছে, সেটাও আমি আলোচনা করবো একটু পরে। তার আগে আমি একটু বলে দিই যে যাদের সিমটম রয়েছে, যেমন আপনি ফোন করলেন, তাদের ক্ষেত্রে স্টিম পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, স্টিম পেপার যেটা করে সেটা হলো নাকের ভেতর আমাদের যখন করোনা অ্যাটাক হয়, আমাদের তো আপনারা জানেন যে রেসপিরেটরি সিস্টেম এবং আমাদের যে এলিমেন্টারি ক্যানাল, এই দুটোকে কিন্তু মেনলি অ্যাটাকটা করে। তো যখন ওটা অ্যাটাক করে আমাদের নাকের ভেতরটা ভীষণ ভীষণ অ্যাফেক্টেড হয়ে পড়ে, সেলগুলো ভীষণভাবে ডমিনেটেড হয়ে পড়ে কোভিড-19 দ্বারা, এবং যার ফলে ওইখানে কিন্তু একটা সুদিং এফেক্টের ভীষণ প্রয়োজন হয়। দুটো কারণে আমরা স্টিম পেপার নেব, একটা হচ্ছে নাকের ভেতরকার সেলগুলোকে নতুন করে জাগ্রত করার জন্য, নতুন করে আবার ওগুলোকে অ্যাক্টিভ করার জন্য, এবং ওই জায়গাটা নাকের ভেতরটা একটু সুদিং এফেক্ট দেওয়ার জন্য। এটা আমাদের ভালোও লাগবে। দেখবেন কোভিড-19 যাদের হয়েছে তারা জানবেন ভালো করে যে তাদের যখন প্রবলেম হয় না, তাদের যখন সিমটমগুলো থাকে, তখন দেখবেন শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, শর্ট ব্রেথ হয়, প্রচণ্ড বারবার জোরে জোরে শ্বাস প্রশ্বাস পড়ে। তো এইগুলো থেকে আপনাকে কিন্তু স্টিম পেপারটা বাঁচাবে। স্টিম পেপারটা নিলে আপনার কিন্তু এই জিনিসটা আপনি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন, নাকের ভেতরটা অনেকটা সুদিং এফেক্ট কাজ করবে, আপনার ভালো লাগবে, 1 নম্বর। সেকেন্ড যেটা কাজ করবে সেটা হলো যে গলায় যে খুসখুসানি ভাবটা থাকে, আমি একটু আগেই বললাম যে কোভিড-19 অ্যাটাক হলে দুটো জায়গাতে ভীষণভাবে আমাদের এফেক্ট করে, একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল এবং একটা হচ্ছে শ্বাসনালী। তো এলিমেন্টারি একজন বন্ধু আছে, একটু কথা বলে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন?
হ্যাঁ, আমি হরিণঘাটা নদিয়া থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। জাহানারা বিবি। আচ্ছা, কি হয়েছে বলুন। আমার পজিটিভ ছিল, মানে পজিটিভ এসেছিল, আমার হাজবেন্ডেরও পজিটিভ এসছে, দুজনাই। হুম। তো আমরা এখন আজকে মানে পরীক্ষা বেশি কিছু হয়েছে, সেই দিন থেকে প্রায় 25-26 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত চেষ্টা করিনি, মানে এখনো করিনি যে আমাদের কোভিডটা ভালো হয়েছে কি, মানে আছে ভিতরে কি নেই এখনো সেটা তো নাই, কিন্তু কাশি যাচ্ছে না। 20-25 দিন আগে আপনার করোনা পজিটিভ আপনার এবং আপনার হাজবেন্ডের হয়েছিল, আপনারা ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, ওষুধ খেয়েছিলাম। আচ্ছা, আপনাদের শ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা হচ্ছে, মানে শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে? আগে হয়েছিল, মাঝে একদমই সুস্থ, আবার এই নতুন করে আগে 2-1 দিন দেখছি একটু শ্বাসকষ্টের একটু কষ্ট বা কাশি। আমি যে কথাটা কাশছেন উনি? হ্যাঁ, যে কথাটা আমি বারবার করে প্রোগ্রামে বলি, আগেও বলেছি, আজকে আবার বললাম, যে আপনি কিন্তু ডক্টরের আন্ডারে থাকুন, ডক্টরকে দেখান, কারণ আপনার কিন্তু পোস্ট কোভিড যে কমপ্লিকেশনসগুলো সেগুলোর মধ্যে কিছু দেখা দিচ্ছে। আমাদের কিন্তু এটা ভুললে চলবে না। আমি এক্ষুনি আলোচনা করব দুটো বিষয় নিয়ে, যে কোভিডের আমি যে প্রথম প্রোগ্রামটা শুরু করেছিলাম, যে কমপ্লিকেশনসগুলোর মধ্যে আমি কীভাবে কী বুঝবো। আমি তো অ্যাসিমটোমেটিক আর মাইল্ড সিমটম ব্যাপারটা বলেছিলাম, কিন্তু যাদের ধরুন ভালো রকম সিমটম রয়েছে, মানে ধরুন তাদের রেসপিরেটরি ক্যানালের সিমটম রয়েছে, রেসপিরেটরি সিমটমগুলো রয়েছে, মানে ধরুন যাদের শর্টনেস অফ ব্রেথ, যেটা আমি একটু আগে বললাম, বারবার ধরুন হাঁপানি হচ্ছে, বা ধরুন কাশি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্ট কাশি, বা ধরুন বুকে ব্যথা, চাপ বুকে একটা লাগা, এই ধরনের যে প্রবলেমগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক আমাকে প্রোটোকল মেনে চলতে হবে। প্রথম কথা, 20 দিন আগে, আমি যেটা 17 দিন বলেছিলাম নর্মাল অ্যাসিমটোমেটিক অথবা মাইল্ড সিমটোমেটিকের ক্ষেত্রে, যে 17 দিনের আগে বাড়ি থেকে বেরোবেন না। তো এদের ক্ষেত্রে আমি বলবো, যাদের রেসপিরেটরি সিমটমগুলো রয়েছে, মানে প্রচণ্ড জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, বুকে ব্যথা করছে, বা একটু সিঁড়ি ভাঙলে, সিঁড়ি দিয়ে গেলে একটু অসুবিধা হচ্ছে, এই ধরনের পেশেন্ট যারা রয়েছেন, যাদের প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু 20 দিন, ওটা 17 দিন হবে না, ওটা 20 দিন হবে তাদের ক্ষেত্রে। 20 দিন আগে আপনার বাড়ি থেকে কোনোভাবে বেরোবেন না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে, তাদের কিন্তু কন্টিনিউয়াস ডাক্তারের আন্ডারে থাকতে হবে, এবং ডক্টর কিন্তু আপনাকে কিছু টেস্ট করাবেন। প্রথম কথা বলি, যে পোস্ট কোভিড কমপ্লিকেশনসের মধ্যে যাদের একটু ধরুন যারা হসপিটালাইজড হয়েছিলেন, বা যাদের একটু সিমটমগুলো বেশি ছিল, যেমন উনি বললেন একটু আগে, তাদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ভিসেরাতে, কয়েকটা অর্গানে এফেক্ট করার ভীষণ সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো লাংস। সবাই আমরা জানি যে কোভিড-19 ক্ষেত্রে লাংসে ভীষণ এফেক্ট করে। তার সঙ্গে সঙ্গে আর কতগুলো জিনিস আমরা যেটা আলোচনা হয় না খুব একটা বিশেষ, সেটা হলো হার্টে ভীষণ এফেক্ট করে, ব্লাড ভেসেলসে ভীষণ এফেক্ট করে, এবং কিডনিতে ভীষণ এফেক্ট করে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বর্তমানে সবাই টার্মটার সঙ্গে পরিচিত মিউকরমাইকোসিস আমাদের হয়। এবারে মিউকরমাইকোসিসের ব্যাপারে বিশেষ ডিটেলস আমি যাবো না, কারণ এটা ভীষণভাবে আলোচিত বিষয় একটা হয়ে গেছে, আমি ডিটেলস যাবো না। আমি আগেও বলেছি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা সাধারণ মানুষদের হবে না, মানে অনেক কমপ্লিকেশন থাকলে তাদের ক্ষেত্রে হবে, কোমরবিডিটি থাকলে। যেটা বলছেন এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইবারে যেটা বাকি যে সিমটমগুলো, আমি বাকি যে অর্গানগুলো বললাম, লাংসের সঙ্গে সঙ্গে হার্ট, বা ধরুন ব্লাড ভেসেলস, বা এই ধরনের যে কিডনি, এগুলোর প্রবলেম হয়, তার জন্য আপনাকে কিন্তু ডক্টরের কাছে যেতে হবে এবং টেস্ট করাতে হবে কিছু। ডক্টর টেস্ট করাবেন, এবং সেই টেস্ট করানোর পর কিন্তু উনি বলবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমি অলরেডি সাইটোকাইনের ব্যাপারটা বলেছি, দুটো টেস্ট করাতে হবে দুবার, একটা ফার্স্ট ডেতে, 6-7 ডেতে। এবং যদি দেখা যায় সাইটোকাইন বেশি হচ্ছে, ওনার লাস্ট যিনি ফোন করেছিলেন, ওনার কথা শুনে আমার মনে হলো ওনার কাশিটাও দেখলাম বেশ একটু ভালো ওয়েট কাশি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হলো যে ওনার কিন্তু সাইটোকাইনটা আবার শরীরে বেড়েছে। তো ওনাকে ইমিডিয়েট ডক্টরে কনসাল্ট করতে হবে ডক্টরকে, এবং ওনাকে সাইটোকাইনটা কন্ট্রোল করার জন্য ইমিডিয়েট ডক্টরের আন্ডারে থাকতে হবে এবং ওষুধ খেতে হবে। মানে জাহানারা বিবি হরিণঘাটা থেকে ফোন করেছিলেন, আপনি এবং আপনার হাজবেন্ড ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করুন। আরেকটা কথা বলবো, যে আপনার কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার শরীর সুস্থ হয়ে গেছিলো মাঝখানে, মানে ভাবার কোনো কারণ নেই, আপনি একদম ফ্রি আছেন, আউট অফ রিস্ক আছেন। আপনার কিন্তু 30 দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত আপনাকে এই জিনিসটা মানে প্রচণ্ডভাবে পালন করতে হতো। আপনি বাড়ি থেকে বেরোবেন ঠিক আছে, কিন্তু কোভিড প্রোটোকলটা ভীষণভাবে মেনটেন করতে হতো, এবং 30 দিন পর্যন্ত ডক্টরের আন্ডারে থাকতে হতো। আমার মনে হয় আপনি ছিলেন না, বা কোনো কারণে একটা আপনার ইয়ে হয়েছে, যার জন্য হয়তো কোনো প্রবলেম হচ্ছে আপনার, একটু আপনি ইমিডিয়েটলি ডক্টরের সাথে যোগাযোগ করুন। আর প্রথম যে তার আগের বন্ধু ফোন করেছিলেন, উনি যেটা বলছেন, হ্যাঁ, আলোচনা করতে করতে ওই জায়গাটা মাঝখানে থামা হয়ে গেছিল। আমাদের সঙ্গে মনে হয় আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, নেই। হ্যাঁ, তো উনি যে প্রবলেমটা বলেছিলেন যে ওনার কাশি হচ্ছে, কিন্তু আমি ওনার কাশিটা দেখলাম, হ্যাঁ, নাক দিয়ে জলও পড়ছে, ওনার মাইল্ড ছিল প্রবলেমটা, অতটা মারাত্মক কিছু নয়, কিন্তু ওনার মাইল্ড ছিল। তাই ওনাকে বারবার করে বলবো যে আগের যে ভদ্রমহিলা ফোন করেছিলেন জাহানারা বিবি, ওনার মতন অবস্থায় পৌঁছানোর আগেই আপনি ডক্টরের সাথে কনসাল্ট করুন। আপনার সাইটোকাইন লেভেলটা একটু দেখার দরকার। আপনার কথা শুনে আমার মনে হলো, বা আপনার কথা শুনে যেটা মনে হলো, বা আপনার কাশিটা দেখে আমার যেটা মনে হলো, যে আপনার সাইটোকাইন হয়তো বাড়েনি, কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে স্টিম পেপারটা নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আগের দিন আমি একটা টার্ম ইউজ করেছিলাম, যে 6 মিনিট ওয়াকিং। 6 মিনিট ওয়াকিং যে এক্সারসাইজ, সেটা আপনাকে করতে হবে। 6 মিনিট করে হাঁটতে হবে, এবং একটা চেয়ার সেখানে নিয়ে গিয়ে রাখতে হবে লনে বা কোনো একটা জায়গায়। 6 মিনিট হাঁটবেন এবং আপনি বসবেন, আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার 6 মিনিট হাঁটবেন। এবং যখন
যখন বসবেন তখন কিন্তু খুব ডিপ ব্রেথ নেবেন, মানে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেবেন, এবং আপনি দেখবেন যে আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা 6 মিনিট হাঁটার পর এভাবে শ্বাস নিতে গেলে। 1 নম্বর। সেকেন্ড হচ্ছে আরেকটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে ভীষণ ডিপ ব্রেথ, মানে অনেক জোরে আপনি শ্বাসটা টেনে আমরা যেমন বেলুন ফোলানোর সময় করি, মুখটা অনেকটা ফুলিয়ে রাখি এবং তারপরে আস্তে আস্তে করে শ্বাসটা ছাড়লেন, এইটা আপনি করতে পারেন। এই দুটো এক্সারসাইজ কিন্তু আপনি করতে পারেন, তাতে আপনার, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্টিম ভেপার, এই তিনটে করলে আপনার কিন্তু অনেকটা কাশি চলে যাবে। স্টিম পেপারের পজিটিভ সাইড বলছিলেন, নেগেটিভ সাইডও বলবেন বলেছেন। নেগেটিভ সাইডটা হলো যে যদি ধরুন কেউ এই যে ধরুন আমার কোনো প্রবলেম নেই, আমার হয়তো করোনাই হয়নি, আমি করোনা যাতে না হয় তার জন্য, যেমন কিছুদিন আগে সবাই বাজার থেকে যথেচ্ছ পরিমাণ ভিটামিন সি ভিটামিন সব খাচ্ছিলেন যে করোনা হবে না, সেরকমভাবে এখন সবাই দেখছি স্টিম পেপারটা ভীষণভাবে নিচ্ছেন সবাই। বাইরে বেরোচ্ছে তো ভেরিফিকেশন হ্যাঁ, স্টিম নিচ্ছে, স্টিম পেপার নিচ্ছেন, আমার কিছুই হয়নি, আমার কোনো করোনা সিমটম নেই, করোনা হয়ওনি, আমি স্টিম পেপার নিচ্ছি। এটা কিন্তু দীর্ঘদিন ধরে করবেন না। এবং আরেকটা মানুষদের বলবো, যারা ধরুন করোনা থেকে সেরে উঠেছেন, মাইল্ড সিমটম ছিল বা অ্যাসিমটোমেটিক ছিল, তারা সেরে উঠেছেন এবং তাদের ডাক্তার টেস্ট করার পর দেখা যাচ্ছে তারা নেগেটিভ এবং তাদের কোনো রকম সিমটমই নেই, তারা কিন্তু কন্টিনিউয়াস স্টিম পেপার নিয়ে চলেছেন, 1 মাস পরও নিচ্ছেন। এতে যে প্রবলেমটা হবে সেটা হলো, আমি তো আপনাকে আগেই বললাম, আমাদের যে নাকের কিছু সেল আছে সেই সেলগুলোকে কোভিড-19 ভাইরাসে এটা করে দমিয়ে রাখে, সেটা ডিঅ্যাক্টিভ করে দেয়, সেগুলোকে কিন্তু অ্যাক্টিভ করে স্টিম পেপারটা। এবারে এই অ্যাক্টিভ সুদিং এফেক্টটা যে দেয়, এটা যদি কন্টিনিউয়াস আপনি করতে থাকেন তাহলে নাকের সেলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে রিঅ্যাক্টিভ হয়ে যাবে, প্রচণ্ড মানে সুপার অ্যাক্টিভ যাকে বলে হয়ে যাবে, যার ফলে কিন্তু সেলগুলো নষ্ট হয়ে যাবে, সেলগুলো একটা সময় পর্যন্ত পড়ার কাজ করবে না। তার ফলে কী হবে, তারপর আপনার ঘ্রাণ শক্তিটা চলে যাবে, নাকের যে আমাদের মেন কাজটা ঘ্রাণ শক্তি নেওয়া, সেটা কিন্তু চলে যাবে। যখনই ঘ্রাণ শক্তি চলে যাবে তখন আপনি আবার আপনার মনে ধারণা তৈরি হবে যে আমার বোধহয় আবার কোভিড-19 ফিরে এসেছে। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে ঘ্রাণ শক্তি চলে যাওয়াটাও তো ঠিক কথা নয়। তো এই জন্য এমন কিছু জিনিস করবেন না যে জিনিসটা আমাদের দরকার নেই। ডাক্তার ওই জন্য বারবার করে আমি বলি, ডাক্তারের পরামর্শ মতন চলুন, ঠিক মতন ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ মতন চলুন, নিজের থেকে কিছু করতে যাবেন না। মানে একটা হচ্ছে প্রি কোভিড সিচুয়েশন, একটা হচ্ছে পোস্ট কোভিড সিচুয়েশন। আমরা বড্ড বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে গেছি প্রি কোভিড সিচুয়েশনটাকে নিয়ে। আমরা এই যে সিনথেটিক মেডিসিন, ধরুন যে মানুষটার করোনা হয়নি সে যখন বাইরে থেকে ওষুধ কিনে খাচ্ছেন, প্রথম কথা এই ওষুধ কেনাতে মার্কেটে একটা ওষুধের অপ্রতুলতা দেখা দিচ্ছে। উপরন্তু এই মানুষগুলো যারা কোভিড হয়নি, তারা যখন মানে তারা অ্যাসিমটোমেটিকও নন, সিমটোমেটিক তো নয়ই, সুস্থ, তাদের ক্ষেত্রে এই ধরনের সিনথেটিক মেডিসিন দিনের পর দিন নিয়ে গেছেন। আমি এরকম মানুষ জানি যিনি 1 বছর ধরে খেয়ে যাচ্ছেন জিঙ্কোভিট। তো এক্ষেত্রে তাদের ব্যাড এফেক্টস কী হতে পারে? দেখুন, প্রথম কথা, জিঙ্কোভিটটা একটা মাল্টিভিটামিন ক্যাপসুল, তার সঙ্গে সঙ্গে আপনার মাল্টিভিটামিন ট্যাবলেট এবং তার সঙ্গে সঙ্গে জিঙ্কও রয়েছে। তো জিঙ্কের প্রচুর সাইড এফেক্ট কিন্তু রয়েছে, এটা মানুষ হয়তো অনেকেই জানেন না, না জেনে যথেচ্ছভাবে ট্যাবলেটগুলো খেয়ে থাকেন। জিঙ্কের কিন্তু প্রচণ্ড সাইড এফেক্ট রয়েছে, তার মধ্যে অন্যতম সাইড এফেক্ট হলো ডিজিনেস, আমি একটু আগে বলছিলাম, ভীষণ মাথা ঘোরা এবং সবসময় না একটা ঝিমুনি ভাব আসা। দেখবেন কিছুদিন পর থেকে কন্টিনিউয়াস যদি খেতে থাকেন, আপনি তো 1 বছরটা অনেক বড় টার্ম বললেন, 6 মাস যদি কন্টিনিউ কেউ খায়, আমরা বারবার করে বলি যে 1 মাসে বেশি খাবেন না। যদি 6 মাস কেউ কন্টিনিউ খায় তাহলে কিন্তু তার কিন্তু ঝিমুনি ভাবটা চলে আসবে এবং মাঝে মাঝে দেখবেন বেশিক্ষণ স্ট্যান্ডিং পজিশনে থাকলে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তাদের কিন্তু মাথা ঘোরাবে, মাথা মানে ঘুরিয়ে অনেক সময় পড়েও যেতে পারে বা মনে হবে যে আমি পড়ে যাবো, হয়তো তাদের কোনো জায়গায় বসতে হবে। এই যে প্রবলেমগুলো, এগুলো হয়তো অনেক সময় শ্বাসকষ্ট থাকলে বা ধরুন লাংসে যদি কোনো প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা দেয়। কিন্তু একটা সাধারণ মানুষ যার কোনো রকম প্রবলেম নেই, তিনি যদি দিনের পর দিন এইভাবে জিঙ্কোভিটের মতন কোনো মাল্টিভিটামিন ক্যাপসুল সঙ্গে জিঙ্ক খেতে থাকেন, তাহলে তারও কিন্তু এই প্রবলেমগুলো হবে। তখন কিন্তু এটা একটা সিউডো সিচুয়েশন সৃষ্টি হবে, যেটা আমরা মনে করবো যে আমাদের হয়তো এই প্রবলেমটা হয়েছে, লাংসের কোনো প্রবলেম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিছুই হয়নি, এটা জাস্ট মেডিসিনের একটা সাইড এফেক্ট। মানে আমি নিজেকে দিয়ে যদি বলি, আমরা অনেক মানুষ আছে যারা খুব সহজে ওষুধ খাই না, মানে আমার সাধারণ জ্বর হলে আমি ওষুধ খাই না, কিন্তু এখন আমার একটা টেনশন হচ্ছে, যদি এখন জ্বর হয় তাহলে কি আদৌ আমি কি দেখবো সেটা যে অন্য সময় যেরকম সেরে যায়, নাকি না আমাকে সঙ্গে সঙ্গে সেটা খেতে হবে ওষুধ এবং ডক্টরের কনসাল্ট করতে হবে? ডক্টরের কনসাল্ট করতে হবে, ওষুধ অবশ্যই খেতে হবে, কিন্তু ওষুধটা অ্যান্টিবায়োটিক নয় কোনোভাবেই, এবং কোনোভাবেই কোনো স্টেরয়েড নয়, কোনোভাবেই এমন কোনো মেডিসিন খাবেন না যে মেডিসিনটা আপনার ভবিষ্যতে প্রবলেমস ক্রিয়েট করতে পারে। আপনি প্যারাসিটামল 650 খান, কোনো অসুবিধা নেই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, আমি বারাসাত থেকে সীমা গায়েন বলছি। হ্যাঁ বলুন। আমাদের 22 এপ্রিল আমরা সবাই কোভিড আক্রান্ত হয়েছিলাম। আমার বয়স 48 বছর, আমার হাজবেন্ডের 52 বছর, আর আমার একটি মেয়ে, ওর 16 প্লাস। তা আমি মোটামুটি এখন দিদি সুস্থ আছি। আর সুস্থ বলতে যে আমার বুকটা মাঝে মাঝে একটু ব্যথা করে, আর আমার হাজবেন্ডের কাশি হয়, আর মেয়ে একটু মানে অসুস্থ বোধ করে। তা আমাদের কি করতে হবে একটু যদি বলেন। দেখুন, আপনাদের একবার যেটা করতে হবে সেটা ডক্টরের সাথে কনসাল্ট করে আপনাকে একটু টেস্টগুলো করিয়ে নিতে হবে। যেহেতু মাইল্ড সিমটম হচ্ছে, তাই আমার মনে হয় না উনি কোনো মানে বড় কোনো টেস্ট করাবেন বলে, লাংসের কোনো টেস্ট বা সিটি স্ক্যান এই জাতীয় কিছু করাবেন না।
কিন্তু নর্মাল টেস্টগুলো করে নিতে হবে এটার জন্যই যে আপনার শরীরে কোনো সাইটোকাইন স্টর্মের ভবিষ্যতে কোনো চান্স আছে কিনা। আর মাইল্ড সিমটমের জন্য যেটা আমি অলরেডি প্রোগ্রামে একটু আগে আলোচনা করছিলাম যে মাইল্ড সিমটমের জন্য আপনি স্টিম ভেপারটা নিন, কিন্তু এটা মাথায় রাখবেন খুব বেশি নেবেন না, 1 মাস বড়জন নেবেন। আর 17 দিন থেকে 20 দিন আপনার তো টাইম পেরিয়ে গেছে, আপনি 22 এপ্রিল বোধহয় বলেছেন, তার মানে 1 মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে। ফলে এখন আর আপনার ওইগুলো কোনো প্রবলেম নেই। আপনি যদি স্টিম পেপার এতদিন না নিয়ে থাকেন তাহলে আর দিন 10-15 নেবেন, তার বেশি কিন্তু নেবেন না, 10 থেকে 15 দিন স্টিম পেপার নেবেন। আর তার সঙ্গে সঙ্গে ওই আমি যে এক্সারসাইজটা বললাম যে 6 মিনিট ওয়াকিং যেটা বললাম ওইটা, এবং তার সঙ্গে সঙ্গে ডিপ যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে এক্সারসাইজটা বললাম, বেলুনের মতন মুখটা ফুলিয়ে আস্তে আস্তে করে বাতাসটাকে ছেড়ে দেওয়া, এই যে এক্সারসাইজগুলো এগুলো আপনি একটু করুন, আপনার দেখবেন আস্তে আস্তে ছেড়ে যাবে। ধরুন যে মানুষটি হসপিটালাইজড হলেন কোভিড পজিটিভ হয়ে, তার তো ট্রিটমেন্ট হসপিটালে হচ্ছে, তার কিছু নিজের থেকে কিছু করার নেই, তাকে হসপিটালে যা যা মানে রয়েছে অ্যাক্টিভিটিস সেগুলি করতে হবে। কিন্তু যে মানুষটা এখন আইসোলেশনে রয়েছেন কোভিড পজিটিভ হয়ে, মেবি সেটা তার 5 দিন হতে পারে বা 10 দিন হতে পারে বা 3 দিন হতে পারে, তার বিহেভিয়ারটা কী হবে? মানে সে যখন বাড়িতে থাকবেন তিনি কি করবেন, পজিটিভ কী করবেন? তিনি একটু আইসোলেশনে থাকতে হবে, তো প্রথম থেকে সবাই জানে। তাকে কিন্তু পরিবারের সকলের সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, যাতে করে সেটা করতে পারেন। সেটা অনেক সময় হয়তো সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করতে হবে, এছাড়া তো উপায় নেই। কারণ যদি আপনি সেটা না করেন তাহলে তো পরিবারের বাকিরাও আক্রান্ত হওয়ার চান্স বেশি। আর এখন তো সেকেন্ড ওয়েভে বুঝতেই পারছেন যে ভাইরাসটা নিজেকে অনেক বেশি মিউট্যান্ট করে নিয়েছে, ফলে ক্যারেক্টার অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু খুব তাড়াতাড়ি পরিবারের কারোর একজনের হলে বাকিরাও কিন্তু আক্রান্ত হওয়ার চান্সটা আগের থেকে অনেক বেড়ে গেছে, ফার্স্ট ওয়েভের থেকে অনেক বেড়ে গেছে। যার ফলে এইটা কিন্তু আপনাকে একটু মানে ব্যবস্থা করতে হবে। যদি আপনার অ্যাটাচ বাথ থাকে কোনো রুমে, সেই রুমে নিজেকে স্থানান্তরিত করার চেষ্টা করুন। আর যদি না থাকে তাহলে যেভাবে আপনি সংস্পর্শ এড়িয়ে চলতে পারেন সেভাবে এড়িয়ে চলুন। মোটামুটি বাড়ির বাকি মেম্বারদের সংস্পর্শ আপনাকে এড়িয়ে চলতে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন? কথা বলে শুনতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমার মেয়ে কালকে ভ্যাকসিন নিয়েছে, ঠিক আছে? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তেঘরিয়া থেকে, আমি তানিয়া বসাকের মা বলছি, ঠিক আছে? আমার মেয়ের নাম তানিয়া। তানিয়া কালকে ভ্যাকসিন দিয়েছে। তারপরে ভ্যাকসিন দেওয়ার পরে আজকে তানিয়া খুব অসুস্থ, জ্বর হয়েছে, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো হয়েছে। ওষুধ খেয়েছে, প্যারাসিটামল খেয়েছে, তাও কমছে না। মানে কটা খেয়েছে? কালকে খেয়েছে? না, কালকে খাইনি, কালকে তো ভালোই ছিল, আজকে খেয়েছে দুটো। হ্যাঁ দেখুন, ভয় পাবেন না, একদম ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় কী হয় যে অনেকের শরীরে তো ঠিকঠাক সব কিছু সমস্ত ভ্যাকসিন শ্যুট করে না। আর বুঝতেই পারছেন যে করোনার যে ভ্যাকসিনটা আমাদের এসছে, গোটা পৃথিবী জুড়ে যে সমস্ত ভ্যাকসিনগুলো চলছে এখন, সেগুলো কিন্তু খুবই তাড়াহুড়ো করে মার্কেটে এসছে। 100% এটা যে এফিকেসি রয়েছে এটা কিন্তু আমরা কেউই বলছি না। তার জন্যই বলছি যে কিছু সাইড এফেক্ট কিন্তু হতে পারে, এবং সেগুলো খুব মাইল্ড সাইড এফেক্ট। এগুলোতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এগুলোতে অনেক সময় জ্বর আসতে পারে সামান্য, অনেক সময় হয়তো একটু গা হাত পা ব্যথা করলো, মাথা ঘোরালো, এগুলো কিন্তু হয়ে থাকে। যদি কারোর খুব বেশি অ্যানাফাইল্যাকটিক শক থেকে থাকে, যেমন কারোর অ্যালার্জির কারণে অনেক বেশি অ্যানাফাইলাক্সিস রয়েছে, এর আগে হিস্ট্রি রয়েছে এরকম, সেক্ষেত্রে কিন্তু একটু অজ্ঞান হয়ে যাওয়ার চান্স আছে। বা আদারওয়াইজ কিন্তু অন্য কোনো রকম প্রবলেম কারোরই হবে না। একটু সামান্য সিমটম, মাইল্ড সিমটম হতে পারে। এগুলো তো যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই হয়, স্পেশালি যেহেতু করোনার ভ্যাকসিনটা খুব তাড়াহুড়ো করে মার্কেটে এসছে, সেই জন্য 100% এফিকেসি কিন্তু এটা নেই। কিন্তু তার মানে এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, বা এটা নিয়ে যে আমার ক্ষতি হয়ে যাবে বা কোনো প্রবলেম হবে বা এটা নিয়ে আমার কোনো লাভ হবে না, এগুলো কিন্তু উনি যেটা ভয় পাচ্ছেন, আমার যেটা মনে হয়েছে অ্যাজ পার তানিয়ার মা, সেটা হচ্ছে যে মেয়ের কালকে ভ্যাকসিন নিয়েছে, আজকে এই সিমটমসগুলো। এমনও তো হতে পারে যে আমার মধ্যে করোনা ভাইরাসটা ছিল, তার এটা নয়, ওটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে ওনার এটা হতে পারে। এটা যে একদম আমি রুল আউট করে দেবো যে না ওনার করোনা ভাইরাস ঢোকেনি তার আগে, সেটা কিন্তু নয়। কিন্তু এটা চান্স বেশি হচ্ছে সাইড এফেক্টের, মানে ভ্যাকসিনের সাইড এফেক্টের চান্সটাই বেশি। অনেক সময় মাইল্ড সাইড সিমটমগুলো হয়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি প্রিয়রঞ্জন বৈদ্য বলছি, হাসনাবাদ থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার কেমো চলছে। আচ্ছা, এবার আমি এখন এই ভ্যাকসিন নিতে পারবো কিনা, আর হচ্ছে মানে আমি কেমন ভাবে গাইডলাইন নিয়ে চলবো, মানে এই পজিশনে, এই পরিস্থিতির উপরে। লাস্টের প্রশ্নটা বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারিনি। সেকেন্ড প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেনটা কি করলেন দাদা? হ্যাঁ, আমি এই ভ্যাকসিন দিতে পারবো কিনা, আর লাস্ট প্রশ্ন আমি যেটা বলছি, আমি মানে কেমন ভাবে গাইডলাইনের উপরে চলবো, মানে কি কেমন, আপনি যেহেতু ওনার লাইফস্টাইলটা কেমন হবে? কেমন হবে? হ্যাঁ, আচ্ছা, ক্যান্সার পেশেন্ট কেমন? প্রথম কথা আপনাকে বলি,
যে এতদিন এত লোকে ফোন করতো যে আমি ভ্যাকসিন নিতে পারবো না, সবাইকে আমি বলেছি যে কোমরবিলিটি যাদের আছে তাদের বেশি করে ভ্যাকসিন নেওয়া দরকার সবার আগে। আপনার ক্ষেত্রে আমি শুধু বলবো, আমি এর আগে আলোচনা করেছিলাম যে কয়েকটা কেস আছে যেখানে কিন্তু আমরা ভ্যাকসিন নিতে পারবো না বা ডক্টরের সাথে আলোচনা করবো। আপনি কিন্তু সেই তাদের মধ্যে পড়েন, যেহেতু আপনি কেমো নিচ্ছেন, আপনি ক্যান্সার পেশেন্ট এবং যেহেতু কেমো নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ডক্টরের যার আন্ডারে আপনি কেমোটা নিচ্ছেন সেই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ভ্যাকসিন দেওয়া যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেওয়া যায় না। খুব কম ক্ষেত্র আছে যাদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে, বাকি ম্যাক্সিমাম কেমো নেন যারা তাদেরকে ভ্যাকসিন দেওয়া যায় না। এটা আপনি একটু আপনার ডক্টর যার আন্ডারে আপনি কেমোটা নিচ্ছেন তার সঙ্গে কনসাল্ট করে নিন, 1 নম্বর। আর আপনি সেকেন্ড যে কোশ্চেনটা করেছেন, আপনার লাইফস্টাইলটা ঠিক কীরকম হবে, আপনি কীরকমভাবে জীবনযাপন করবেন। দেখুন, নর্মাল আপনার সঙ্গে বাকিদের কোনো ডিফারেন্স কিন্তু সেরকম নেই যে আপনার নর্মাল মানুষ আপনি এই জিনিসটা করতে পারবেন, আপনি পারবেন না, এরকম নয়। সকলেই কিন্তু এখন একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলছেন, কোভিড প্রোটোকলের মধ্যে দিয়ে চলছেন। আপনাকে একটা স্পেশাল কথা আমি শুধু বলবো যে আপনি চেষ্টা করুন খুব দরকার না হলে বাড়ি থেকে না বেরোতে। বাড়ির বাকি মেম্বাররা যাতে আপনার হয়ে কোনো কাজ করে দেন বা যে কাজগুলো আপনাকে বাইরে গিয়ে করতে হতো, যদি সম্ভব হয় বাড়ির কোনো মেম্বার আপনার থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলো তাদেরকে দিয়ে করিয়ে নিন। মানে এখানে আপনাকে আমি শুধু একটা কথাই বলবো, আপনি যথাসম্ভব বাড়ির বাইরে বেরোনোটা অ্যাভয়েড করুন। এবং যখন বাইরে থেকেও কেউ ওনার সামনে আসবে তখনও যেন উনি প্রপারলি মাস্ক হ্যাঁ, পরে সেটা তো থাকেন বা সেটা তো আমি ওইটাই বললাম যে উনি তো উনি বাকিদের থেকে আলাদা নন। বাকিদের থেকে আমি এই একই কথাই বলবো, সবাই কিন্তু একই প্রোটোকল মেনে চলছে যে মাস্ক পরতে হবে, স্যানিটাইজ হাত করতে হবে এবং ডিস্টেন্স মেনটেন করতে হবে। এগুলো কিন্তু প্রথম দিন থেকেই সবাইকেই বলছি, ওনাকে আর আলাদা করে কিছু বলার নেই। সবার ক্ষেত্রে যা নিয়ম ওনার ক্ষেত্রেও তাই নিয়ম। সবার ক্ষেত্রেও আমি বলি যে যতটা সম্ভব বাড়ির বাইরের সংস্পর্শটা এড়িয়ে চলুন। ওনার ক্ষেত্রে আরও বেশি করে এটা বলবো যে আপনি চেষ্টা করবেন বাড়ির বাইরে না বেরোতে যদি সম্ভব হয়, এবং বাড়ির বাইরে থেকে যদি কেউ আসেন তার সামনে না যেতে। আমাদের সঙ্গে কি কোনো বন্ধু আছেন? না থাকলে আমরা আলোচনায় চলে যাই। পোস্ট কোভিড যে কমপ্লিকেশনস সেটা নিয়ে কথা হচ্ছে। একজন মানুষ, আচ্ছা, এই যে পোস্ট কোভিড কমপ্লিকেশন নিয়ে আমরা কথা বলছি ডক্টর রায়, তাতে কি ধরুন একটা মানুষের এক রকমের ইমিউনিটি রয়েছে, ক্যাপাসিটি, তো কেউ 10 দিনে সুস্থ হবেন, কেউ আবার 20 দিনে, এটাও কেউ হতে পারে না, কিনা সবারই ওই একটা নির্দিষ্ট দিন না। ওইটার জন্য আমি বলে দিলাম যে এটাকে আমি দুটো ফেজে ভাগ করবো। একটা হচ্ছে অ্যাসিমটোমেটিক এবং মাইল্ড সিমটোমেটিক। যদি অ্যাসিমটোমেটিক হয়, কারো সিমটম না থাকে বা মাইল্ড অল্প স্বল্প সিমটম হয়, তাদের ক্ষেত্রে কিন্তু 10 দিনে আমরা ধরুন আমাদের ভাইরাস থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি, সেরে উঠছি। কিন্তু 17 দিন পর্যন্ত, মানে আরও 7 দিন পর্যন্ত আমরা বাড়ির বাইরে বেরোবো না। 17 দিন পর থেকে আমরা আমাদের কোভিড প্রোটোকল বেড়ে আমরা বাড়ির বাইরে বেরোতে পারি, যদি আমাদের বাইরে বেরোতে হয়। আর যাদের ক্ষেত্রে আপনি বলছেন যদি বেরোতে হয়, মানে না বেরোনোটাই শ্রেয় না। এবার যাদের কাজ করতে হয়, কাজকর্ম বাড়ির বাইরে বেরোতে হবে, তাদের তো বেরোতে হবে। আমি ওই জন্য বললাম যে 17 দিন পর উনি বেরোতে পারেন, কোভিড প্রোটোকল মেনে বেরোতে হবে, মানে যেরকম সবাইকে বলা হয়। আর যদি কারোর মাইল্ড সিমটম না হয়, যদি কারোর সিভিয়ার সিমটম হয় বা ধরুন রেসপিরেটরি সিমটমগুলো অ্যাকিউট হয়, বা হসপিটালাইজড হয়ে থাকেন, বা ধরুন কোভিড সেরে যাওয়ার পরও ধরুন বুকে ব্যথা করছে, চাপ লাগছে, হাঁপানি হচ্ছে, বা একটুতেই খুব শরীরটা দুর্বল লাগছে, মাসেল উইকনেস লাগছে, এই ধরনের যদি সিমটম কারো দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু তাকে একটু আরও 3টে দিন বাড়ি নিতে হবে, মানে 17 জায়গায়, সেক্ষেত্রে তাকে 20 দিন পর বাড়ির বাইরে বেরোতে হবে। আপনারা ফোন করুন, ডক্টর রায় রয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবেন। এবার ভ্যাকসিন নিয়ে কথা বলা, সেটা হচ্ছে যে এই ভ্যাকসিন নিয়ে একটা অসম্ভব দেখা দিয়েছে যে ফার্স্ট ডোজে আমরা তো জানি যে ভ্যাকসিন আমাদের ইমিউনিটি তৈরি করছে, তো ফার্স্ট ডোজের পরে কি আমরা যদি রক্ত পরীক্ষা করি যে কোভিড ইমিউনিটি বলে, এরকম কি কোনো সিস্টেম আছে? না, এরকম কোনো সিস্টেম নেই কোভিড ইমিউনিটি বলে, কারণ ফার্স্ট ডোজের পর কিন্তু আপনার শরীরে ইমিউনিটিটা গড়ে উঠবে না, এটা ভুল ধারণা। ফার্স্ট ডোজের পর যখন সেকেন্ড ডোজ নেওয়া হবে, তারপরে আরও 14 দিন পর কিন্তু আমাদের শরীরে ইমিউনিটিটা গড়ে উঠবে। কাজে এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, তার মানে এটাও নয় যে ফার্স্ট ডোজ নেওয়ার পর আমি বেশি করে কোভিডের দ্বারা আক্রান্ত হয়ে যাব, এটাও নয়। আবার ফার্স্ট ডোজ নেওয়ার পর যে আমি আক্রান্ত হব না, তাও নয়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শোভনলাল মিশ্র বলছি। কোথা থেকে? পূর্ব মেদিনীপুর এগরা থেকে। বলুন। হ্যাঁ, আমার সোরিয়াসিস আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? হ্যাঁ, আপনি ভ্যাকসিন নিতে পারবেন। আছে। আমি আগের দিনও বলেছি যে কতগুলো রোগ আছে যাদের ক্ষেত্রে ভ্যাকসিন নিতে গেলে ডক্টরের কনসাল্ট করতে হবে ডক্টরের সাথে। বাকি কারোর ক্ষেত্রেই কিন্তু ভ্যাকসিন নিতে কোনো প্রবলেম নেই, বরং যাদের কোনো রকম কোনো প্রবলেম রয়েছে, যেমন সোরিয়াসিস আপনি বললেন, বা অনেকেই অনেক রকম প্রবলেম বলেন যে আমার এটা আছে, ওটা আছে, হার্টের প্রবলেম আছে, এই আছে, সেই আছে, সকলের ক্ষেত্রে আমি বলবো তাদের কিন্তু কোমরবিডিটি বেশি আছে, মানে তাদের ক্ষেত্রে কিন্তু ভাইরাসটা অ্যাটাক করার চান্সটা বেশি বাকিদের থেকে। তাদেরকে সবার আগে ভ্যাকসিন নিতে হবে। আপনি কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি রুকিয়া। টিভির আওয়াজ কমান। হ্যাঁ, টিভির আওয়াজ কমিয়েছি। দুখিয়া? রুকিয়া মোল্লা। আচ্ছা, বলুন। আমার মা ভ্যাকসিন নিয়েছে। আপনি কোথা থেকে ফোন করেছেন?
আমি আমগাছিয়া। আচ্ছা বলুন, আপনার মা ভ্যাকসিন নিয়েছেন? আমার মা খালি মাথা খালি অজ্ঞান হয়েছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি না। অজ্ঞান হয়ে যাচ্ছেন, ওটা কিছু বললেন না ওনার মা? হ্যাঁ, কতদিন আগে ভ্যাকসিনটা নিয়েছেন সেটা জানতে হবে। কতদিন আগে ভ্যাকসিন নিয়েছেন আপনার মা? না না, থাকতে হবে, ওনার মা অজ্ঞান হয়ে যাচ্ছে বললেন। হ্যালো, ওহো, কোনো কারণে লাইনটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এটা একটা মানে অন্যরকমের বলছে যে অজ্ঞান হয়ে যাচ্ছে মা সম্ভবত, কিন্তু আমরা তো এখানে আলোচনাও করতে পারবো না। সেটাই, আমি তো বাকি ব্যাপারগুলো জানতে পারলাম না যে কতদিন আগে উনি ভ্যাকসিনটা নিয়েছেন বা দুটো ডোজ নিয়েছেন নাকি সিঙ্গেল ডোজ নিয়েছেন, কি হয়েছে বলতে পারবো না। ওনার মায়ের অন্য কোনো প্রবলেমও থাকতে পারে, যে কারণের জন্য হয়তো ভ্যাকসিন নিয়ে অজ্ঞান হচ্ছেন বলে, মানে ব্যাপারটা একটু কোইন্সিডেন্ট টাইপের হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে যে ওইটা ঠিক যেমন ভ্যাকসিন এখন নেওয়ার পর জ্বর হলেই যেমন মনে হচ্ছে করোনা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর যেহেতু অজ্ঞানটা হয়েছে, উনি ভাবছেন ভ্যাকসিনের জন্য হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ওনার মায়ের অন্য কোনো প্রবলেমের জন্য উনি অজ্ঞান হতে পারেন। তো এইগুলো হিস্ট্রি জানতে হবে। আপনি একটু ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করুন। লোকাল আপনার যার সঙ্গে ডক্টরের সাথে যোগাযোগ করা সম্ভব, লোকাল ডক্টরের সাথে আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করে ওনাকে সব কিছু হিস্ট্রি বলুন, বলার পর উনি আপনার ব্যবস্থা করে দেবেন যে কী হবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি বর্ধমান থেকে অঞ্জনা দাস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার পরিবারের মানে আমার মানে হাজব্যান্ডের দাদার আর কি কয়েকদিন ধরে জ্বর সর্দি হয়েছিল, যে খুব কাশি হচ্ছিল, যে টেস্ট করা হয়েছিল। টেস্ট করার পর মানে যেদিন পজিটিভ আসে সেই দিনই মানে উনি শুনলেন যে পজিটিভ এসেছে, যে তারপরের দিন সেই দিনই মানে রাতে এসেছে আর সকালবেলাতে উনি মারা গেলেন। এবার সেই পরিস্থিতিতে মানে আমার পরিবারের লোক মানে আর কাউকে না পেয়ে মানে ওনারা ধরেছিল, স্ট্রেচার করে নিচে নামিয়ে তুলেছিল, এবং সেখানে আমার হাজব্যান্ড আছে এবং আমার পরিবারের কয়েকজন ধরেছিল। সেক্ষেত্রে করণীয় কি? এই মুহূর্তে আমি পাশাপাশি ছিলাম, আমি ধরিনি, আমি দুটো ভ্যাকসিন নিয়েছি, আমার 12 বছরের ছেলেও আছে সঙ্গে। কি করব? আমার হাজব্যান্ডকে আমি আলাদা রেখেছি, এই মুহূর্তে আলাদা রুমেই রেখেছি। কতদিন আগে এটা? কতদিন হয়েছে? আজকে 3 দিন হচ্ছে উনি মারা গেছেন। মানে আপনার ভাসুর হন সম্পর্কে তার? হ্যাঁ হ্যাঁ, মানে তার 1 সপ্তাহ জ্বর হয়েছিল, উনি ডাক্তারের মধ্যে ছিল, ডাক্তারের আন্ডারেই ছিলেন, ওষুধ খাচ্ছিলেন। আচ্ছা, আপনার হাজবেন্ড কি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন? মানে উনি একদম পুরো আলাদা আছেন তো? উনি আলাদা ঘরে? হ্যাঁ, উনি আলাদা রুমে রেখেছি এবং উনি আলাদা টয়লেট ব্যবহার করছেন। আমি খাবার দাবারগুলো তাকে দিচ্ছি, মাস্ক পরে তাকে দিচ্ছি, এবং মাল্টিভিটামিন সিটা ওটা খাওয়াচ্ছি, আর গরমের ভ্যাপারটা দুবার করে দিচ্ছি। না, আমি যেটা জানতে চাইছি যে ওনার কি কোনো সিমটম দেখা যাচ্ছে ওনার মধ্যে? কোনো সিমটম আছে না 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 না, ওর মধ্যে এই মতো জ্বর কিছু নেই, মাঝে মাঝে একবার করে জাস্ট একটু করে কাশছে, ভ্যাপারটা যখন নিচ্ছে জাস্ট একবার করে কাশছে, আর এমনি কিছু নেই। ওনার টেস্ট করানো হয়েছিল? না স্যার, ওনার টেস্ট করানো হয়নি। মানে আমি বুঝতে পারছি না টেস্টটাকে আমি আজ 3 দিন তো উনি মারা গেছেন, তো এই মুহূর্তে কি আমি মানে কাল কি পরশু টেস্টটা করাবো? হ্যাঁ, আপনি আরটিপিসিআর টেস্টটা দেরি করে করলেও আপনি র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা খুব রিসেন্টলি করিয়ে নিন, খুব তাড়াতাড়ি করিয়ে নিন। যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ধরা পড়ে তাহলে আপনি আরটিপিসিআর করবেন, আর যদি ওখানে নেগেটিভ হয় করার দরকার নেই। নাহলে মেডিসিন নেব? না, বলছি যদি আপনি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পর নেগেটিভ আসে তাহলে আর আপনাকে আরটিপিসিআর করতে হবে না, আর যদি পজিটিভ আসে সেক্ষেত্রে আপনি আরটিপিসিআরটা আরেকবার করিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই মুহূর্তে স্যার আমি কি করণীয়? আমার টিকা নিয়ে আছে না, আপনি একদম ঠিকঠাক প্রোটোকল মেনে চলছেন, আপনি যেটা চলছেন ঠিকই চলছেন, এইভাবেই চলুন। আর শুধু একটা আপনার করণীয় হচ্ছে একটা টেস্ট করিয়ে নেওয়া, র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করিয়ে নিন ওনার। যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ হয় সেক্ষেত্রে আপনি ছেড়ে দেবেন, আর কিছু করবেন না। আর যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আরটিপিসিআর টেস্ট একটা করিয়ে নেবেন। এবং আপনি কি বলছেন শুধু ওনার হাজবেন্ডের ক্ষেত্রে করাতে হবে নাকি না উনি এবং ওনার ছেলে? না, উনি তো বললেন যে ওনার ছেলে আর উনি তো টাচে আসেননি, যদি টাচে না আসেন দরকার পড়বে না। না, আগে হাজবেন্ডটা করা হোক, যদি হাজবেন্ডের পজিটিভ হয় সেক্ষেত্রে ওনাদের করতে হবে, আর যদি হাজবেন্ডের নেগেটিভ হয় তাহলে ওনাদেরও দরকার নেই। এখন আমরা তো অমানবিক হয়ে উঠতে পারি না। এই যে উনি বললেন যে ওনার ভাসুর মারা গেছেন, এবার তার নিজের দাদা মারা গেছেন, কিন্তু অমানবিকও হওয়া যাবে না। কিন্তু এমন একটা রোগ করোনা যেখানে কিন্তু আমাদের মানবিকতা কোথাও মারা যাচ্ছে। তো আমাদের যেটা আজকে আলোচনা ছিল কোভিড, পোস্ট কোভিড কমপ্লিকেশনস, সেটা নিয়ে কথা বলা। কিন্তু কোভিডে আমরা আক্রান্ত হব না, আর কোভিডে আমি আক্রান্ত হয়েছি, দুটো ক্যাটেগরির মানুষ তো এখন আমরা পাচ্ছি। এক ক্যাটেগরি হচ্ছে আমরা কোভিডে এখনও আক্রান্ত হইনি, একটা ক্যাটেগরি হচ্ছে আমরা কোভিডে আক্রান্ত হচ্ছি। কতটা আশাবাদী ডক্টররা? কারণ এখন তো পিক কমেছে, কিন্তু আবার যদি সব কিছু স্বাভাবিক হয় তাহলে কি আবার এটা বাড়তে পারে, বা থার্ড ওয়েভটা মারাত্মক থাবা বসাতে পারে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আমি এর উত্তরটা একটু বিস্তৃতভাবে দেব। দেবেন, তার আগে একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? সমীর চ্যাটার্জি বলছি। কোথা থেকে বলছেন সমীর বাবু?
বেহালা থেকে। বলুন। আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফ 17/4/2021 কোভ্যাক্সিন নিয়েছে, কিন্তু কোভিশিল্ড তো 84 ডেজ পরে নিলেও চলবে, কিন্তু কোভ্যাক্সিন কতদিন পর নিতে হবে? 17/4 2021। হ্যাঁ আচ্ছা, আপনাকে ওখানে নেক্সট ডেট কবে এখন দিয়েছিল? তো পাওয়া যাচ্ছে না কোভ্যাক্সিন। আপনাকে নেক্সট ডেটটা কবে দেওয়া হয়েছিল? আমার দেওয়া হয়েছিল 24/5। অলরেডি পেরিয়ে গেছেন সেই ডেট। অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রথম দিকে বেরিয়ে গেছে। কোভ্যাক্সিনের যেটা ইয়ে ছিল যে 28 দিন, হ্যাঁ, তাই জন্য ওনাকে 24 ডেট দেওয়া হয়েছে কোভ্যাক্সিনের। হ্যাঁ। কিন্তু বুঝতেই পারছেন যে এখন তো শর্টেজ অফ ভ্যাকসিন চলছে, যার ফলে এই প্রবলেমটা হয়েছে। কিন্তু ভয়ের কিছু নেই, আপনি আপনাকে যখনই কোভ্যাক্সিন চলে আসবে মার্কেটে, যথেষ্ট পরিমাণে চলে আসবে, আপনি কোভ্যাক্সিন তখন নিতে পারবেন। আর আগামী দিনে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এর মানে টেস্টিংও চলছে যে যদি আমাদের ককটেল করা যায়, মানে ধরুন একটা কোভ্যাক্সিনের ডোজ কেউ নিল, পরবর্তীকালে সে হয়তো কোভিশিল্ড নিল বা স্পুটনিক ভি নিল, এবং যদি ককটেল কিছু করা যায় সেক্ষেত্রে যদি আরও এফিকেসিটা বাড়ে না এফিকেসিটা কমে নাকি সেটা কোনোভাবেই সম্ভব না, এগুলো আমাদের সব টেস্ট করে দেখা হচ্ছে। আগামী দিনে হয়তো এর রেজাল্টও যদি পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে হয়তো মানুষের এই যে দুশ্চিন্তাগুলো যে আমি কোভিশিল্ড নিয়েছি কোভ্যাক্সিন পাচ্ছি না, কোভিশিল্ড পাচ্ছি না কোভ্যাক্সিন পাচ্ছি, বা কোভ্যাক্সিন নিয়েছি কোভিশিল্ড পাচ্ছি, এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু আগামী দিনে সলভ হতে চলেছে। আর আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার চিন্তার জন্য বলি যে আপনার যে 28 দিন এটা ছিল সেটা কিন্তু প্রোটোকলটা এখন বেড়ে গেছে, এখন ওটা 56 দিন হয়েছে, আর কোভিশিল্ডের ক্ষেত্রে 84 দিন হয়েছে। 84 দিন থেকে আপনি 3 মাসের মানে মধ্যে নিতে পারেন। এখন যদি আপনার ওয়াইফ বলে নিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ওনার পোর্টালটা খুলবে না। না। মানে আমাদের তো একটা করে আধার কার্ডের নাম্বারের এগেন্স্ট একটা পোর্টাল তৈরি হচ্ছে। মানে আমি তনুশ্রী ভট্টাচার্য, আমি যখন ভ্যাকসিন নিয়েছি ফার্স্ট ডোজ, আমার একটা পোর্টাল রয়েছে, সেখানে আমার 11ই জুন ছিল, আমার সেকেন্ড ডোজ 11ই জুন ছিল, কিন্তু আমার ওটা 84 ডেজ, অর্থাৎ জুলাই কি অগস্টে ওই রকম সময় গিয়ে জুলাই মাসে গিয়ে খুলবে সম্ভবত। আমরা ছিলাম যেখানে আলোচনা, যে প্রশ্নটা আমি আপনাকে করলাম, আপনি বলেন একটু বিস্তারিত উত্তর দেবো। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, এর আগে যতগুলো প্রোগ্রামে আমি ছিলাম আমি বারবার করে মানুষকে বলেছি, কারণ সেই সময় প্রচণ্ড পিকে ছিল সংক্রমণটা, এবং যার ফলে প্রত্যেকটা মানুষ হয় কনফিউজ হয়ে যাচ্ছিলেন, নয়তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলেন। তো কী করবো না করবো, আমি কিন্তু বারবার করে সবাইকে বলে গেছি যে আশ্বস্ত থাকুন, সাবধানে থাকুন, প্রোটোকলগুলো মেনে চলুন, কিচ্ছু হবে না। বিভিন্ন রকম রোগ আসছে, কখনো ব্ল্যাক ফাঙ্গাসের জন্য লোকে পাগল হয়ে যাচ্ছে, বলছে ব্ল্যাক ফাঙ্গাস আমার হলে কি হবে, কি করব। এবং এগুলো ধরুন মিডিয়াতে বারবার করে দেখছে, বারবার করে খবরের কাগজ পড়ে আরও মানুষ আক্রান্ত, কী বলবো, মানুষ আরও বেশি করে ভয় পেয়ে যাচ্ছে। তো এইগুলোকে আমি কনফিউশন এবং ভয় দূর করার জন্য আমি বারবার করে প্রোগ্রাম করেছি এবং বারবার করে বলেছি যে আপনারা ভয় পাবেন না, আপনারা কনফিউজড হবেন না, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার প্রোটোকলগুলো মেনে চলুন, দেখবেন কিচ্ছু হবে না। এত কিছু সবাই বলছে, তো কিচ্ছু হবে না যদি প্রোটোকলগুলো মেনে চলেন। কিন্তু আজকে আপনার প্রশ্নের উপর আমি একটা কথাই বারবার করে লোককে বলবো, যে আমি এতদিন আশ্বস্ত করে থাকলো, আজকে কিন্তু আমি ভয় ধরানোর কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, দেখবেন ফার্স্ট ওয়েভে যখন আমাদের এসেছিল ভাইরাসটা, তারপর যখন চলে যায় সেপ্টেম্বরের দিকে আমাদের সব থেকে পিকে উঠেছিল, তারপর যখন আস্তে আস্তে নামতে থাকে, নামার পর কিছুদিন পর 1 মাস পর ডিসেম্বর মাসে আমরা লক্ষ্য করেছিলাম যে মানুষ কিন্তু পুরো ভুলে গেছে করোনা বলে কোনো জিনিস পৃথিবীতে ছিল বলে, কোনো ভাইরাস ছিল বলে। কোভিড-19 ভাইরাসটা মনে হচ্ছিল পৃথিবী থেকেই চলে গেছে মানুষের ধারণা অনুযায়ী, মানুষের মানে আচরণ অনুযায়ী। আমরা সব অনুষ্ঠান করেছি। হ্যাঁ, এবং শুধু এখানে মানুষকে দোষ দিয়ে লাভ নেই, সাধারণ মানুষের দোষ আছে, প্রশাসনের দোষ আছে, সরকারের দোষ আছে, বিভিন্ন গভর্নিং বডি যারা রয়েছে তাদের দোষ আছে, যেমন নির্বাচন কমিশন তাদের মধ্যে একটি। তো এই ধরনের প্রবলেমের জন্য আমাদের কিন্তু বেড়ে গেছে এটা, সেকেন্ড ওয়েভটা চলে এসছে এবং ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছে আমরা সেকেন্ড ওয়েভের জন্য। তো আমি শুধু একটা কথাই বলবো, ফার্স্ট ওয়েভের সময় বারবার করে ডক্টরদের মানা করা সত্ত্বেও মানুষ মানেনি এবং কেউ মানেনি, এই জিনিসটা সবাই ভুলে গেছিলো। কিন্তু সেকেন্ড ওয়েভে মানুষ যেভাবে ভুগলো, গোটা ভারতবর্ষ যেভাবে ভুগলো, গোটা পৃথিবী ছেড়ে দিন গোটা ভারত আরও বেশি করে ভুগেছে ভারতবর্ষ, এবং আমাদের পশ্চিমবঙ্গ তাদের মধ্যে সেই অন্যতম সেই একটা রাজ্য যে ভুগেছে। তো যার ফলে আমরা এটা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে যেন এই জিনিসটা আমাদের থার্ড ওয়েভে না হয়, কারণ এটা মানুষ সবাই যেন এটা ভালো করে মনে রাখে, ফার্স্ট ওয়েভ ছিল, সেকেন্ড ওয়েভ এসছে, থার্ড ওয়েভও আসবে এবং আগামী দিনে হয়তো ফোর্থ ওয়েভও আসবে। তো এটা থেকে বাঁচার উপায় হলো একটাই, যে আমাদের ঠিক মতন প্রোটোকল মেনে চলা, এবং আমরা যদি দেখুন ওয়েভ আসতেই পারে, থার্ড ওয়েভ আসতে পারে, ফোর্থ ওয়েভ আসতে পারে, ভাইরাস প্রত্যেক মুহূর্তে নিজেকে মিউটেশন করবে, মিউট্যান্ট করে নিজের ক্যারেক্টার চেঞ্জ করবে, সব কিছু করবে। কিন্তু আমরা যদি প্রোটোকল মেনে চলি না, তাহলে কিন্তু ভাইরাস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী দিনে যখন থার্ড ওয়েভ আসবে, হয়তো 6 মাস পর ডিসেম্বরের মধ্যে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো একটা সময় থার্ড ওয়েভ আসবে, আমরা আশাবাদী সেকেন্ড ওয়েভের মধ্যে এত ভয়ঙ্কর পরিস্থিতি থার্ড ওয়েভে হবে না। তার কিছু কারণ আছে, কারণ সরকার এখন ভীষণভাবে সচেতন হয়েছে, প্রত্যেকটা সরকার, রাজ্য বলুন, কেন্দ্র বলুন, বিভিন্ন রাজ্যের সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, বা ধরুন বিভিন্ন সংস্থা এখন কিন্তু ভীষণভাবে তারা সচেতন হয়েছেন, এবং সাধারণ মানুষ আমি দেখছিলাম সচেতন হয়েছেন। যার ফলে কী হয়েছে, যার ফলে ওই যে ভ্যাকসিনটা সবাই এখন নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, ভ্যাকসিনটা আগামী দিনে অ্যাভেলেবেল হলে ভ্যাকসিনটা সবাই পাবেন।
অনেকেই হয়তো পাবেন, যার ফলে ওই যে থার্ড ওয়েভ আসার আগে অনেক মানুষের মধ্যে একটা মেজর পোর্শন মানুষের মধ্যে কিন্তু ভ্যাকসিনটা চলে আসবে, যার ফলে কত পার্সেন্ট হার্ড ইমিউনিটি। ভ্যাকসিনেটেড হলে এটার প্রকোপটা কমে, মানে করোনার লজ্জা পাবে মানুষের শরীরের প্রবেশ দেখুন করতে? সেটা মিনিমাম 50% হলে তবে কিন্তু করোনা প্রতি মুহূর্তে বাধা পাবে, কারণ দেখুন করোনা তো একটা মানুষ নয়, তার তো কোনো ব্রেন নেই, বুদ্ধি তো নেই, যার ফলে বারবার যদি বাধা পেতে শুরু করে তখন কিন্তু সে পৃথিবী থেকে আস্তে আস্তে অবলুপ্ত হতে শুরু করবে। তার জন্য মিনিমাম 50% ভ্যাকসিনেটেড হওয়া খুব দরকার, কিন্তু সেটা আমাদের মতন এরকম দেশে এবং আমাদের যে স্বাস্থ্য পরিকাঠামো তাতে কিন্তু 50% ভ্যাকসিনেটেড হতে অনেক মানে সময় লেগে যাবে। 140 কোটির ভারতবর্ষের 70 কোটিকে ভ্যাকসিনেটেড একদম, এবং সেটা করতে গেলে মোটামুটি অনেক সময় লেগে যাবে। তো সেই সময়টা আমাদের ভীষণভাবে সাবধানে থাকতে হবে, প্রোটোকলগুলো ভীষণভাবে মেনে চলতে হবে। কিন্তু আমি যে এই আলোচনাটা এই টপিকটা শুরুর প্রথমেই বললাম যে এবার আমি ভয় ধরানো কিছু কথা বলবো, তার কারণ একটাই। বন্ধু আছে, একটু নিয়ে নেবো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, নাম কি? বিনয় কৃষ্ণ দালাল। বলুন। বলছি যে আমার 21 তারিখে পজিটিভ হয়েছিল, 28 তারিখে নেগেটিভ। তো আমি 4 তারিখে আপনার ফার্স্ট ডোজ নিয়েছি, নিয়ে আমাকে বলেছিল 42 দিন পর, কিন্তু তার মাঝে 21 তারিখে পজিটিভ, 28 তারিখে নেগেটিভ। তা আমি কদিন পর ভ্যাকসিন নিতে পারবো সেকেন্ড ডোজ? আপনি আক্রান্ত হওয়ার 3 মাস পর ভ্যাকসিন নিতে পারবেন। তো আপনি 3 মাস ওয়েট করুন। আপনি কবে 4 এপ্রিল বোধহয় বললেন? 21 তারিখে। 21 তারিখে আক্রান্ত হয়েছেন। উনি 7 দিনের মধ্যে নেগেটিভ হয়ে হ্যাঁ, গেছে। আপনি কিন্তু 21 তারিখ থেকে 3 মাস কাউন্ট করে 3 মাস পর ভ্যাকসিন নিতে পারবেন, তার আগে পারবেন না। মানে 21শে মে টু 21শে জুন এরকম করে 3 হ্যাঁ মাস। হ্যাঁ, একদম। আচ্ছা, আপনি বলেছেন ভয়। এবার আমি ভয় ধরানোর কথাটা কেন বলবো? আমি এতদিন পর্যন্ত যখন মানুষ ভীষণ বিপদে ছিল আমি সবসময় আশ্বস্ত করে গেছি, বারবার বলে গেছি কনফিউজড হবেন না, ভয় পাবেন না। আজকে আমি ভয় পেতে বলছি, তার কারণ আছে। ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভের মাঝে আমরা যে দায়িত্বজ্ঞানীনতার পরিচয় দিয়েছি, আমরা প্রত্যেকে যে দায়িত্বজ্ঞানীনতার পরিচয় দিয়েছি, সে সাধারণ মানুষ বলুন, সরকার বলুন, প্রত্যেকে দিয়েছি, সেটা যেন না হয়। আমি এই জন্য বারবার করে বলছি আপনারা একটু সচেতন হন। দেখুন এখন সব আবার নর্মালের দিকে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়তো আগামী দিনে সব কিছু খুলে যাবে, লকডাউন কেটে যাবে, সব কিছু হবে, মানুষ আবার কাজে ফিরে আসবেন। কারণ মানুষ কতদিন বাড়িতে বসে থাকবে, মানুষের তো কাজকর্ম করতে যেতে হবে। কিন্তু এই কথাটা মাথায় রাখবেন সবাই, যে কাজ করতে যাবো অবশ্যই করবো, সব কিছু করবো, ইকোনমিটাকেও সচল করার দরকার আছে, সব কিছু করবো, কিন্তু আমি যেন প্রোটোকল না ভুলে যাই, প্রোটোকলগুলো যেন অবশ্যই মেনে চলি। যদি আমি প্রোটোকল মেনে চলি আগামী দিনে, তাহলে থার্ড ওয়েভ কিন্তু আমাদের কাবু করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটা তো অবশ্যই আছে, সরকার থেকে এখন ভীষণভাবে উদ্যোগ দেখা যাচ্ছে, রাজ্য সরকার থেকে আমি প্রত্যেক মুহূর্তে আমরা দেখছি ভীষণভাবে ভ্যাকসিনেশন করা হচ্ছে সবাইকে, সে বাসে করে বিভিন্ন ক্যাম্পেইন চালানোই হোক বা অন্যান্য বিভিন্নভাবেই হোক না কেন। তো এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে মানুষ যদি একটু সচেতন হন, সরকার থেকে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সরকার থেকে, তার সঙ্গে সঙ্গে মানুষ যদি সচেতন হন, আমার মনে হয় থার্ড ওয়েভ এসেও বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না, সেকেন্ড ওয়েভের মতো এতটা ক্ষতি আমাদের করতে পারবে না। এবং আমার একটা অ্যাপিল থাকবে রাজ্য সরকারের কাছে, যে যখন আপনাদের মূলত পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে, তখন বহু মানুষ বাড়িতে রয়েছেন যারা অথর্ব, যারা বাড়ি থেকে বেরোতে পারেন না, অন্তত তাদের, যেমন আপনাদের অনেকগুলো রীতি হচ্ছে দুয়ারে সরকার বা এইরকম, সেরকম দুয়ারে ভ্যাকসিন একটা প্রজেক্ট করা উচিত। কারণ অনেক মানুষ আছেন যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। একদম, আগামী দিনে সরকার এটা মানে স্বাস্থ্য দপ্তর থেকে এটা এসছে, একটা আলোচনা হয়েছে, কিন্তু এই মুহূর্তে ভ্যাকসিনের শর্টেজের জন্য এটা সম্ভব হচ্ছে না। যখন ভ্যাকসিনটা অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে অনেক মানুষের ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে, তখন আগামী দিনে সরকার থেকে এটা অবশ্যই করা হবে। আমাদের অনেকের বৃদ্ধ বাবা মা রয়েছেন যারা বাড়ি থেকে বেরোতে পারেন না, হয়তো একটা দিক তার অসাড় হয়ে গেছে, কিংবা হয়তো অনেকেরই কেউ চোখে দেখতে পান না, চোখে ছানি পড়েছে, এরকম অনেক সমস্যা রয়েছে, তো বিছনায় শুয়ে রয়েছেন, তো তাদের জন্য কিন্তু দুয়ারে ভ্যাকসিন এই প্রজেক্টটা আনা উচিত। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে বামদেব মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, গত 29 তারিখে মানে 29শে জুন তারিখে আমার স্ত্রী এবং আমার বৌদি আমাদের নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারে গেছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য। 29শে জুন বললেন না 29শে মে বললেন? সরি ম্যাম, সরি 29শে মে। 29শে মে। তো ওখানে গেছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য। তো ওখানে গিয়ে ওনাদের দুজনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। তো সেখানে আমার বড় বৌদি পজিটিভ হয়, আমার স্ত্রী নেগেটিভ হয়। তো না আপনি একটু ক্লিয়ার করুন, আপনার স্ত্রী এবং আপনার বৌদি গেছিলেন ভ্যাকসিন নিতে 29শে মে, গিয়ে সেখানে ভ্যাকসিন পাননি? না, ভ্যাকসিন নেওয়ার আগে ওনাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। আচ্ছা, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তাতে আপনার, হ্যাঁ, আমার স্ত্রী নেগেটিভ হয়েছিল এবং আমার বড় বৌদি পজিটিভ হয়েছিল। হ্যাঁ। তো পজিটিভ হওয়ার পর তো আমার বড় বৌদি এখন আইসোলেশনে আছেন, ওনার
শরীরে সেরকম কোনো সেরকম দেখা যাচ্ছে না, একটু জ্বর জ্বালা হচ্ছে, একটু কাশি হচ্ছে, আর কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আমার স্ত্রী নেগেটিভ হয়েছিল, ওনার সেদিন ভ্যাকসিন হয়ে গেছে। ওনার কি নতুন করে টেস্ট করা কি প্রয়োজন আছে, বা উনি কি ইনফেক্টেড হতে পারেন এই ব্যাপারে? আর আপনার স্ত্রীর কি ওটা ফার্স্ট ডোজ হলো না সেকেন্ড ডোজ হয়ে গেল? ফার্স্ট হয়েছে কোভিশিল্ড। না, এই মুহূর্তে আপনার স্ত্রী টেস্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি আপনার স্ত্রী টেস্ট করা হয়ে গেছে। যেখানে ভ্যাকসিন নিতে গেছিলেন ওখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, সেখানে যেহেতু নেগেটিভ এসছে আর দরকার নেই। পজিটিভ আসলে তখন আরটিপিসিআর টেস্ট দরকার পড়তো, যেহেতু নেগেটিভ এসছে আপনার ওয়াইফের আর করতে হবে না। এবং ওনার তো কোনো সিমটমও নেই, আই থিঙ্ক, আমার মনে হয় ওনার কোনো সিমটমও নেই, কারণ ওনার তো নেগেটিভই এসছে। এবার উনি তো ভ্যাকসিন ফার্স্ট ডোজ হয়েও গেছে, নিশ্চিন্তে থাকতে পারেন ওনারা সবাই। এবং আপনাদের ক্ষেত্রে বলবো, যেহেতু আমরা বড় বৌদি, আমার মনে হয় হয়তো আপনারা জেনেই হোক বা অজান্তেই হোক হয়তো ওনার সংস্পর্শে এসে গেছেন, মানে ওনার টেস্ট করার আগের কথা বলছি আমি। উনি যখন টেস্ট করতে গেছিলেন, আপনার ওয়াইফের তো টেস্টটা হয়ে গেছে ওখানে, যে উনি নেগেটিভ এসেছেন, কিন্তু আপনাদের টেস্ট কিন্তু হয়নি। এবার আপনার বৌদির সাথে আপনাদের যদি কোনোভাবে টাচে এসে থাকেন আপনারা, আপনার বাড়ির বাকি মেম্বারের কথা বলছি, তাহলে তাদের কিন্তু একটু আইসোলেশনে যেতে হবে এবং একটু 2-4 দিন দেখে নিতে হবে যে কোনো সিমটম আছে কিনা। যদি সিমটম থাকে তাহলে আপনারাও একটা কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নিন। হ্যাঁ, উনি অলরেডি বললেন ওনার বড় বৌদির কোনো সিমটমই ছিল না। হ্যাঁ, সিমটম ছিল না, কিন্তু ওনার তো টেস্টে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়েছে। যেহেতু ধরা পড়েছে, এখন কিন্তু ওনার কিছু সিমটম রয়েছে। 29শে মে থেকে আজকে হচ্ছে 4 জুন, মানে ধরুন 2 আর এদিকে 4-6-7 দিন হয়ে গেল। এই 6-7 দিনে ওনার কিন্তু খুব মাইল্ড সিমটম কিছু আছে। উনি বলছিলেন মাঝে মাঝে জ্বর আসছে, মাঝে মাঝে হয়তো হালকা কাশি হচ্ছে। তো যেহেতু মাইল্ড সিমটম রয়েছে এবং উনি যেহেতু টেস্ট করার আগে বাড়ির বাকি সদস্যের সঙ্গে ওনার টাচে এসেছিলেন, ওনার ওয়াইফের সাথে এসেছিলেন, কিন্তু ওনার ওয়াইফের তো অলরেডি টেস্ট করা হয়ে গেছে, উনি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওনার নেগেটিভ এসছে, কিন্তু বাড়ির বাকি সদস্যদের কিন্তু টেস্টটা করা হয়নি। তাই আমি বলবো যে বাকি সদস্যদের একটু টেস্ট করার দরকার আছে, কিন্তু তার আগে একটু দেখে নিন সিমটমগুলো আছে কিনা। যদি সিমটম সেরকম কিছু না থাকে, আমার মনে হয় না টেস্ট করার দরকার পড়বে। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার জনশ্রীদি, আমি পুরুলিয়া থেকে সুজাতা বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার 2টো ভ্যাকসিন ডোজ নেওয়া হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ডোজটা 6 April আর সেকেন্ড ডোজ 10th May। হ্যাঁ, তারপরে আমার আজ 5-7 দিন ধরে পেটের মধ্যে একটু ব্যথা হচ্ছিল, বুঝলেন তো। আমি ইউএসজি করা হয়েছে, তাতে কিছু ধরা পড়েনি, কিন্তু ওই যে ডাক্তার ভাবছে হয়তো আলসার বা কিছু, এই জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছেন, ওটা কি আমি খেতে পারি? পেটে ব্যথা হচ্ছে? হ্যাঁ, পেটে ব্যথা হচ্ছে, ঠিক বুকের নিচটা পেটে। আচ্ছা, আপনার যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, আপনার কিছু টেস্ট করা হয়েছিল, মানে কোনো এক্সরে টেস্টে কিছু করা হয়েছিল? না, আমার এন্ডোস্কোপিটা এখন আমি এই সিচুয়েশনের জন্য করাতে পারছি না। আমি ইউএসজি করিয়েছি। আচ্ছা, তো আমি ইউএসজিটা করছি, ওতে কিছু ধরো মানে কিছু নেই, সব ঠিক আছে। আচ্ছা। আর ব্লাড টেস্ট করিয়েছি। হ্যাঁ, ব্লাড রিপোর্টগুলো সব ভালো আছে। হিমোগ্লোবিনটা 13.5 আর ইউরিক অ্যাসিড 5 আছে, আর সুগার নেই, আচ্ছা। 95। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে অ্যান্টিবায়োটিক খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যান্টিবায়োটিক খেতে পারি? হ্যাঁ, খেতে পারবেন, নিশ্চিন্তে খেতে পারবেন। কারণ আমার 10 তারিখে নেবার পরের দিন থেকে আমার বমি আর পেট ব্যথা হয়েছিল। আপনি খেতে 11 পারবেন, তারিখে। আপনি খেতে পারবেন অ্যান্টিবায়োটিক। ওটা বমি আর পেট ব্যথা, এটা 11 তারিখ থেকে হয়েছিল। ওটা কিন্তু মাইল্ড সাইড এফেক্টের জন্য হয়েছিল, আমি যেটা একটু আগে বলছিলাম, মাইল্ড সাইড এফেক্টের জন্য হয়েছিল। ওটার সঙ্গে এর কোনো রিলেশন নেই। আপনার যে এখন পেটে ব্যথাটা হচ্ছে, পেটে বা বুকে যেটা বললেন, আপনি তার জন্য অ্যান্টিবায়োটিকটা যে দিয়েছে আপনাকে ডক্টর, আপনি ওটা খেতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। তো আমরা যেখানে ছিলাম আলোচনাতে, আপনি যেটা বলছিলেন, আমাদের এটা না, আজকে যে আলোচনাটা আমরা করছি, হয়তো খানিকটা মনে হতে পারে যে আমরা টিভির পর্দা থেকে আপনাদের বলছি না তোমরা ভয় পাও, কিন্তু ভয়টা পেতে হবে, তাই তো? একদম, ভয়টা এখন পেতে হবে। এতদিন পর্যন্ত যখন মানুষের প্রবলেম ছিল, যখন প্রচণ্ড পরিমাণে রেটটা ইনক্রিজিং হচ্ছিল দিনের পর দিন, আমি তখন কিন্তু মানুষকে বারবার করে আশ্বস্ত করে গেছি, বারবার করে ভয় পেতে বারণ করে গেছি। আমরা বলেছি ভয় পাবেন না, একদম ভয় পেতে বারণ করে গেছি। তার কারণ এটাই যে তখন কিন্তু মানুষ অহেতুক ভয় পাচ্ছিল, এবং মানুষ ভয় পাওয়ার জন্য অনেক সময় প্যানিক অ্যাটাক হতে পারে। আমি তার আগে সাইটোকাইন স্টর্মের দিন যিনি আলোচনা করেছিলাম, ওদিন বলেছিলাম যে সাইটোকাইন স্টর্ম হওয়ার ফলে, ভয় পাওয়ার ফলে প্যানিক অ্যাটাক হয়ে মানুষ কিন্তু ব্রেন ডেথ পর্যন্ত হতে পারে। তো এই সমস্ত প্রবলেমের জন্যই বারবার করে বলেছিলাম যে ভয় পাবেন না, কারণ জিনিসটা অলরেডি সেকেন্ড ওয়েভ তখন চলে এসছে, তখন আর মানুষের হাতে কিছু ছিল না। এখন আমি ভয় পেতে বলছি এই কারণের জন্য, এখন কিন্তু মানুষের হাতে আছে। যে আমরা একটা টার্ম ইউজ করি দেখবেন সবসময়, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কোনো কিছু রোগ হওয়ার আগে আমি যদি রোগটার যাতে না হয় তার ব্যবস্থা নিতে পারি, সেটা কিন্তু রোগটা হওয়ার পর ওষুধ খাওয়ার থেকে অনেক বেশি ভালো। রোগটা হওয়ার আগে আমি যদি এরকম ভাবি যে আমার রোগটা যাতে না হয় সেই ব্যবস্থাটা আমি নেবো, তাহলে রোগ হওয়ার পর আমাকে কষ্টও পেতে হলো না, আমাকে ওষুধও খেতে হলো না। সেই জন্য আমি বারবার করে বলছি যে প্রিভেনশনটা ভালো করে করুন। মানে এই যে সেকেন্ড ওয়েভটা এখন চলে যেতে শুরু করেছে, আগামী কিছুদিনের মধ্যে হয়তো চলে যাবে, তারপর 6 মাস পর কিন্তু আবার থার্ড ওয়েভ আসতে চলেছে। তো এই যে 6 মাস পিরিয়ডটা, এই যে মাঝখানের পিরিয়ডটা, যখন কিন্তু মানুষ যদি একদম আনন্দ করতে শুরু করে দেন যে আমরা তো এতদিন ঘরবন্দি ছিলাম, এতদিন অনেক কষ্ট করেছি, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো, আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিলো, আমরা এখন মুক্তির শ্বাস নেবো, অবশ্যই মুক্তির শ্বাস নেবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবেন
যে প্রোটোকলগুলো কিন্তু অবশ্যই মেনে মানে চলতে হবে। কোভিড বিহেভিয়ার থেকে বেরিয়ে নয়, একদম 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 মেনে চলতে হবে, কারণ উইথ আগামী দিনে কোভিড বিহেভিয়ার আপনি যা যা স্বাদ নেওয়ার নিন। একদম মানে রেস্টুরেন্টে খেতে যাবেন, ডেফিনেটলি যাবেন, কিন্তু হাতে স্যানিটাইজার থাকবে, রেস্টুরেন্টের হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবেন, রেস্টুরেন্টে খাবেন দাবেন, মাস্কটা আবার পরে মাস্ক পরে যাবেন, মাস্ক পরে বেরোবেন, ফিরে এসে জামা কাপড়টা একদম ডিটারজেন্টে ধুয়ে ফেলে স্নান করে ঘরে ঢুকে যাবেন। একদম। দিস ইজ দ্য প্রসেস অফ দিস ইজ কল্ড কোভিড বিহেভিয়ার। এটা যদি করতে পারেন, আপনি যেখানে ইচ্ছে যান, যেখানে ইচ্ছে ঘুরুন, খাওয়া দাওয়া করুন, সব কিছু করুন। সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো জি ভাই, আমি খড়দার থেকে রিঙ্কু রায় বলছি। বলুন, তো কথা আমি বলুন। কালকের থেকে ট্রাই করছি, দেখলাম অনেকে বলছে যে একটা ভ্যাকসিন দেওয়ার পরে আর একটা ভ্যাকসিন দেওয়ার জন্য তারা তাদের মাদের নিয়ে প্রাইভেটে যেতে পারবে নাকি। তো আপনাদের ওখানে ডাক্তাররা বলছে না, কোনো জায়গায় 84 দিন 84 দিন না হলে দেবে না। কিন্তু আমার দাদা তো ভ্যাকসিন প্রথমে কোভ্যাক্সিন নিয়েছিল একটা প্রাইভেটের বেসরকারি জায়গার থেকে। তোমরা নাম জানতে চাইলে আমি বলবো। তখন রেঞ্জটা আমার দাদার একদমই কম নিয়েছিল, কিন্তু আমার দাদা তারপরে আবার 1 মাস 1 সপ্তাহ কি 1 মাস 1 সপ্তাহের একটু বেশি পরে আবার তাদের সাথে বেসরকারি জায়গা যোগাযোগ করলো। তো তারা বললো হ্যাঁ, আমার দাদা কোভ্যাক্সিনটা আবার নিতে আসতে পারে। তো আমার দাদার তো 84 দিন হয়নি, তো এই 1 মাস 2 সপ্তাহের মধ্যে আরেকটা ভ্যাকসিন কোভ্যাক্সিন আর কোভিশিল্ডের মধ্যে ফারাক তো আছে, আপনি তো নিশ্চয়ই আলোচনাটা শুনেছেন। কোভ্যাক্সিন, আর আপনার দাদা কত তারিখে ফার্স্ট ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজ কত তারিখে নিয়েছেন? কিন্তু কালকে একজন বলছিল তার মা কোভ্যাক্সিন নিয়েছে কিন্তু পাচ্ছে না বলছিল। তাই জন্য আমার মেসেজটা যে বেসরকারি জায়গায় পাওয়া যাচ্ছে একটু বেশি রেটটা আর কি। না, কোভ্যাক্সিন আর কোভিশিল্ড কিন্তু আলাদা। 84 দিন কোভিশিল্ডের ক্ষেত্রে না, উনি একটা অন্য কথা বলছেন, উনি খুব ভালো কথা বলেছেন। উনি বলছেন যে মানুষের যেহেতু চিন্তা, মানুষের বলছে যে জানতে চাইছে না কোভ্যাক্সিনটা। হ্যাঁ, উনি ওনার কোনো প্রশ্ন নেই, উনি বরং প্রশ্নের সমাধান বলছেন যে কোভ্যাক্সিনটা অনেকে ফোন করছে না, প্রাইভেটে গেলে একটু হ্যাঁ বেশি অনেকে fees ফোন দিয়ে করছেন যে নেওয়া 28 দিন পর পাচ্ছি না আমি। তো সেক্ষেত্রে আমি যে বললাম 56 ডেজ পর্যন্ত আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে মানুষ অনেকে বলছে না পাচ্ছি না, তাই উনি বললেন যে ওনার দাদা এরকম পেয়েছেন, তাই চিন্তার কোনো কারণ নেই, বেসরকারি জায়গায় গেলে হয়তো একটু টাকা বেশি লাগবে, হয়তো পেয়ে যাচ্ছে না, এটাই উনি বলতে চাইছিলেন। হয়তো বলতে চাইছেন। তো সেটা তো যার যার পার্সোনাল ওপিনিয়ন, সে কোত্থেকে নেবে, কেউ সরকারি জায়গা থেকে নেবে, কেউ বেসরকারি জায়গা থেকে নেবে, কিন্তু যেই নিক না কেন একটা পোর্টাল তার তৈরি হচ্ছে। মানে আমাদের ভারত সরকারের কাছে একটা তথ্য নথি চলে যাচ্ছে যে আপনার দাদার নাম দিয়ে যে ওই মানুষটি ডাবল ডোজ ভ্যাকসিন হয়ে গেল, এই পোর্টালটা তার থাকছে। এটা হচ্ছে ব্যাপার, কারণ এই নথির উপরে ভিত্তি করেই তো বলবে ভারত সরকার স্বাস্থ্য মন্ত্রক যে এত শতাংশ মানুষের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে। সেই কত শতাংশ মানুষের ভ্যাকসিনেশন হয়েছে সেটার জন্যই কিন্তু এই নথিপত্রের প্রয়োজন রয়েছে। আমাদের হাতে আজকে সময় নেই, কিন্তু আমার মনে হয় এই যে আগামী 6 মাস, মানে ধরুন আজকে জুন মাসের আমরা প্রথম দিকেই দাঁড়িয়ে রয়েছি, জুনটা হয়তো আমরা সেকেন্ড ওয়েভের সঙ্গেই থাকতে হবে। জুলাই থেকে শুরু করে কামিং 6 মান্থসের মধ্যেই কিন্তু আমাদের কঠিন পরীক্ষা। এই সময়টাই হচ্ছে আসল পরীক্ষা, যে আমরা কি বিগত দিনের মতো বেপরোয়া জীবনযাপন করব, নাকি না সতর্কতা নিয়ে এগোবো, খুব সতর্কভাবে পদক্ষেপ ফেলবো, যাতে থার্ড ওয়েভটাকে আমরা খুব একটা মানে গুরুত্ব দিতে না দিই। এটা হচ্ছে মূল কথা। একদম। অনেক ধন্যবাদ, ডক্টর সুমন্ত রায় ছিলেন আজকে আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাদের। আবার আগামীকাল ডক্টর সন কলে দেখা হচ্ছে। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।